প্রিয় বন্ধুরা, আজকে আমরা দণ্ডবিধি আইনের 1 থেকে 511টা ধারা জাস্ট সংক্ষেপে সূচি আকারে রেকর্ড করে দেব। এটা আপনারা আগামী 15 দিন কন্টিনিউ কানে ইয়ারফোন দিয়ে শুনবেন। ইনশাল্লাহ দণ্ডবিধির সূচিটাও আপনার মুখস্থ হয়ে যাবে এবং একটা কনসেপ্ট আপনার তৈরি হবে যে কোন ধারায় কি বলছে। সুতরাং আজকের ক্লাসে একটু সবাই মনোযোগী থাকবেন, আমরা দ্রুতই শেষ করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দণ্ডবিধি আইন 1860 সালের একটি আইন। দণ্ডবিধি আইনে মোট 511টি ধারা রয়েছে। এই আইনের প্রথম ধারা ছিল 488টি, পরবর্তীতে বাকি ধারাগুলো বৃদ্ধি করা হয়। আমরা যেহেতু পুলিশের চাকরি করি, 511টা ধারা মুখস্থ রাখা সম্ভব না, বা 511টা ধারা ইম্পর্টেন্টও না। যে ধারাগুলো ইম্পর্টেন্ট বা প্রশ্ন আসার মতো সেগুলোই আমি আপনাদেরকে রিভিশন আকারে শোনাচ্ছি বা বলার চেষ্টা করছি। বাট সূচি বলার ক্ষেত্রে আমাকে একটু বেশি বলতে হবে, বাট এর থেকেও কম ধারা পড়লেও হবে ইনশাল্লাহ, সেটা আমরা পরে বলবো। সুতরাং ক্লাসে একটু মনোযোগ সহকারে থাকার চেষ্টা করবেন, এতে ইনশাল্লাহ আপনি বেনিফিট হবেন বলে আমার বিশ্বাস। দণ্ডবিধি আইনের 1 ধারায় বলতেছে যে এই দণ্ডবিধি আইন সমগ্র বাংলাদেশে আপনার কার্যকর হবে এবং সমগ্র বাংলাদেশেই এটা প্রযোজ্য হবে। এবং দণ্ডবিধি আইনের 2 ধারায় বলতেছে যে বাংলাদেশের মানুষ এবং বিদেশের মানুষ যে যেই হোক না কেন, আপনার সে কোনো অপরাধ করলে এই দণ্ডবিধি আইন দিয়েই বাংলাদেশে তার বিচার করতে হবে। 3 ধারায় বলতেছে যে বাংলাদেশের মানুষ বিদেশে যদি কোনো অপরাধ করে, সেই অপরাধ এর জন্য যদি ওই দেশে কোনো সাজার ব্যবস্থা না থাকে, তাহলে সেই অপরাধের জন্য যদি বাংলাদেশে অভিযোগ করা হয়, সেই অপরাধের জন্য ওই ব্যক্তিকে সাজা দেওয়া যাবে। যেমন আমেরিকাতে সমকামিতা অপরাধ না, কিন্তু আপনি যদি আমেরিকায় যাই সমকামিতা করেন, তাহলে যদি ওই অভিযোগ যদি বাংলাদেশে কেউ করে, সেই ক্ষেত্রে ওই অপরাধের জন্য বাংলাদেশে তার বিচার করা যাবে। 4 ধারায় বলতেছে, 4-1 বলতেছে যে বাংলাদেশের মানুষ বিদেশে কোনো অপরাধ করলে সেই অপরাধের বিচার বিদেশেও করা যাবে, বাংলাদেশেও করা যাবে। তাহলে তোমার মনে প্রশ্ন থাকতে পারে, ভাই 4-1 এবং 3 ধারার পার্থক্য কি? 3 হচ্ছে যে এমন অপরাধ যা বিদেশে অপরাধ না, সেই অপরাধের বিচার বাংলাদেশে করা যাবে। আর 4-1 হচ্ছে যে এমন অপরাধ যা বিদেশেও অপরাধ, বাংলাদেশেও অপরাধ, অর্থাৎ এক্সট্রা টেরিটোরিয়াল, অতিরাষ্ট্রিক, আইনের অতিরাষ্ট্রিক, যেটা যা কার্যবিধির 88 ধারার সাথে মিল আছে, যা মানব পাচারের 5 ধারার সাথে মিল আছে, যা আপনার ওই যে আর কি আছে ডিজিটাল নিরাপত্তা আইনের 4 ধারার সাথে মিল আছে, একই সেম কথা। আর 4-2 বলতেছে বাংলাদেশের কোন বিমান বা জাহাজে, সেই বিমান বা জাহাজ বাংলাদেশে থাকুক, আকাশে থাকুক, বাতাসে থাকুক, সিঙ্গাপুরে থাকুক, অস্ট্রেলিয়া থাকুক, যেখানেই থাকুক না কেন, সেইখানে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, সে বিদেশি নাগরিক হোক আর বাংলাদেশি নাগরিক হোক, সেই অপরাধের বিচার বাংলাদেশে করা যাবে। যেমন একটা জাহাজে যদি কোনো ব্যক্তি খুন করে, সেই জাহাজটা কার? বাংলাদেশের মালিকানায়। কোথায় আছে? সিঙ্গাপুরে আছে। তাহলে বাংলাদেশের নাগরিক খুন করেনি, সিঙ্গাপুরের নাগরিক চায়না নাগরিককে খুন করে ফেলছে। কোথায়? বাংলাদেশের ওই জাহাজের ভিতরে, বাংলাদেশের বিমানের ভিতরে। হ্যাঁ, সেই ক্ষেত্রে সেই অপরাধের বিচারও বাংলাদেশে করা যাবে। বাংলাদেশে করা যাবে বলতে শুধু বাংলাদেশে করা যাবে এমনটি না, ওই সিঙ্গাপুরেও কিন্তু সিঙ্গাপুর সরকার যদি মনে করে, সিঙ্গাপুরেও করতে পারবে, কারণ তার রাষ্ট্রীয় সীমাবদ্ধ হয়েছে। আবার বাংলাদেশ সরকার যদি মনে করে না, তার জাহাজে তার বিমানে অপরাধটা হয়েছে, সেই অপরাধের বিচার আপনি বাংলাদেশে করতে পারবেন। দুরূদ শরীফ পড়বেন, তাহলে মন থাকবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 5 ধারায় বলতেছে যে আমরা যেমন 2 ধারায় পড়ছি যে বাংলাদেশের মানুষ কোনো অপরাধ করলে সেই অপরাধের বিচার দণ্ডবিধিতে করতে হবে, কিন্তু 5 ধারায় এসে বলতেছে প্রজাতন্ত্রের কর্মচারী যারা, সরকারি কর্মচারী যারা, তাদের জন্য যদি আলাদা কোনো আইন থাকে, তাদের অপরাধের বিচার তাদের আইন অনুযায়ী করা যাবে, সেক্ষেত্রে কোনো দণ্ডবিধি বাধা সৃষ্টি করবে না। এই হলো 1 থেকে 5। 6-52 ক দণ্ডবিধি আইনের সাধারণ ব্যাখ্যাগুলো বলা হয়েছে, অর্থাৎ সংজ্ঞাগুলো এখানে দেওয়া হয়েছে। যেমন কার্যবিধির 4 ধারায় সংজ্ঞা দিয়েছে, দণ্ডবিধির 6-52 কতে সংজ্ঞা দিয়েছে, পুলিশ আইনের 1 ধারায় সংজ্ঞা দিয়েছে, তারপরে মনে করেন নারী শিশুর 2 ধারায় সংজ্ঞা দিয়েছে, মাদকের 2 ধারায় সব সংজ্ঞা দিয়েছে। অর্থাৎ প্রতিটা আইনেরই কিন্তু একটা সংজ্ঞা থাকে, সংজ্ঞা থাকে না ভাই, এটা পরিস্থিতি থাকে, প্রাক পরিস্থিতি, যে এই আইনটা কি কি বিষয় নিয়ে আলোচনা করছে। ঠিক তেমনি দণ্ডবিধির 6-52 ক পর্যন্ত দণ্ডবিধির প্রাক পরিস্থিতি, অর্থাৎ কোন কোন বিষয়গুলো দণ্ডবিধির সামনের ধারাগুলোতে আলোচনা করছে, সেই পরিস্থিতিটা 6-52 ক পর্যন্ত আলোচনা করছে। 6 ধারায় বলতেছে জেনারেল এক্সপ্লেনেশন, অর্থাৎ সাধারণ ব্যাখ্যা। বলা হচ্ছে দণ্ডবিধি আইনের 6 ধারায় বলতেছে দণ্ডবিধি আইনের অধীনে কোনো ব্যক্তিকে সাজা দিতে গেলে, ব্যাখ্যা দিতে গেলে, এক্সাম্পল দিতে গেলে যাই আপনি করেন না কেন, সবকিছু
জেনারেল এক্সেপশনটাকে প্রায়োরিটি দিয়ে করতে হবে। অর্থাৎ 76 থেকে 106 পর্যন্ত যে ব্যতিক্রম গুলো আছে সেটাকে মাথায় রেখে সেটাকে প্রাধান্য দিয়ে আপনাকে করতে হবে। 14 ধারায় রাষ্ট্রের কর্মচারী, 17তে সরকার, আর হচ্ছে আপনার 20-এ বিচারালয়, 19-এ জজ, 21-এ হচ্ছে সরকারি কর্মচারী, 22-এ স্থাবর অস্থাবর সম্পত্তি। এগুলো তো ব্যাখ্যার দরকার নাই, যেহেতু সূচি বলতেছি আমরা, ব্যাখ্যা বলার দরকার নাই, তাই না? বলতে গেলে অনেক সময় লাগবে। আর 23-এ হচ্ছে অন্যায় লাভ অন্যায় ক্ষতি। এটা তোমরা মনে রাখবা, অন্যায় লাভটা হচ্ছে যে ব্যক্তির যে সম্পত্তি লাভ করার ক্ষেত্রে কোনো আইনানুগ অধিকার নাই, সেটা হচ্ছে অন্যায় লাভ। কিরকম? আমি কামাল হোসেনের একটা মোবাইল আমি নিয়ে নিলাম, তাহলে এই মোবাইল নেওয়ার আমার কোনো অধিকার আছে? অধিকার নাই, অন্যায় ভাবে নিলাম, তাহলে এটা আমি অন্যায় লাভ করেছি বলে গণ্য হবে। আর অন্যায় ক্ষতি কি? যে ব্যক্তি মানে মানে অবৈধভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে উক্ত ব্যক্তি অন্যায় ক্ষতি হয়েছে বলে গণ্য হবে। যেমন এখানে অন্যায় ক্ষতি হয়েছে কার? কামাল হোসেনের কাছ থেকে মোবাইলটা নেওয়া হয়েছে, এখানে কামাল হোসেনের অন্যায় ক্ষতি হয়ে গেছে। আর 24-এ বলতেছে অসাধুভাবে। এই যে অন্যায় লাভ এবং অন্যায় ক্ষতি অন্যায় ভাবে বা এই অসাধুভাবে করা হলে সেটা ডিসঅনেস্টি বা অসাধুভাবে করা হয়েছে বলে গণ্য হবে। দ্যাট মিনস আপনার এই 23-এ অন্যায় লাভ অন্যায় ক্ষতি, 24-এ হচ্ছে অসাধুভাবে, 25-এ প্রতারণামূলক ভাবে। আর 87 বলতেছে নিজের সম্পত্তি স্ত্রী বা ভৃত্যের কাছে থাকলে সেই সম্পত্তি নিজের অধীনে রয়েছে বলে গণ্য হবে। আর 31-এ উইল, 30-এ মূল্যবান জামানত, 34-এ কমন ইন্টেনশন। এটা মনে রাখবেন, ইম্পর্টেন্ট। কমন ইন্টেনশন সাধারণ অভিপ্রায়, অর্থাৎ কোন অপরাধ সংগঠনের পূর্বে 2 বা ততোধিক ব্যক্তি যদি আপনার কি হয়, তাদের উদ্দেশ্য এক থাকে, তখন সেটাকে কমন ইন্টেনশন বা সাধারণ কি বলা হয়? অভিপ্রায় বলা হয়ে থাকে। এটা একটা অপরাধের শাস্তির আওতায় আনা গেলে এটা মশলা হিসেবে ব্যবহার করা হয়। এতটুকু সূচি আকারে মনে রাখবেন। আর 39-এ হচ্ছে স্বেচ্ছাকৃত ভাবে, 40-এ হচ্ছে অপরাধ। অপরাধের সংজ্ঞা দেশে 40-এ বলতেছে বলতেছে যদি কোনো ব্যক্তি আইনের পরিপন্থী কোনো কাজ করে তখন উক্ত ব্যক্তি অপরাধ করেছে বলে গণ্য হবে। এতটুকু সংজ্ঞায় মনে রাখবেন, এগুলো আর বেশি সূচি তো বেশি পড়ার দরকার নাই। 52-তে বলতেছে সরল বিশ্বাস, যথাযথ সতর্কতা মনোযোগ সহকারে যা করা হয় তাই সরল বিশ্বাস। আর 52-এর কতে বলতেছে আশ্রয়দান। জেনে রাখা ভালো, আশ্রয়দান হচ্ছে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার থেকে বাঁচার উদ্দেশ্যে বা এড়ানোর উদ্দেশ্যে যদি কোনো কাজ করা হয় সেক্ষেত্রে উক্ত ব্যক্তি কোনো অপরাধীকে আশ্রয় দান করেছে বলে গণ্য হবে। তবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে কিন্তু এই বিধানটা আপনার প্রযোজ্য হবে না। এটা ভালো করে একটু মনে রাখবেন বা জেনে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ইনশাল্লাহ আশা করি ভালো হবে। মনে মনে দুরূদ শরীফ পড়বেন এবং ক্লাসে অ্যাটেনশন থাকবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার জন্য সুবিধা হবে এবং আল্লাহ পাক স্মরণ শক্তি বৃদ্ধি করাই দেবে। আচ্ছা, এরপরে আমরা জানবো 53-তে দণ্ডবিধি আইনের অধীনে দণ্ডের শাস্তিগুলো বর্ণনা করছে, অর্থাৎ দণ্ডবিধির শাস্তি কত প্রকার। এখানে জাস্ট জেনে রাখবেন দণ্ডবিধির শাস্তি হচ্ছে আপনার 5 প্রকার। আর 54-তে বলতেছে একজন অপরাধীকে সরকার ক্ষমা করতে পারে। 55-তে বলতেছে আপনার 54-55-তে সরকার অপরাধীকে ক্ষমা করতে পারে। আর 55-এর কতে সেই ক্ষমা রাষ্ট্রপতিও করতে পারে। আর এই আইনে 74 ধারায় আপনাকে বলতেছে নির্জন কারাবাস, আর 75 ধারায় বলতেছে বর্ধিত দণ্ড। জেনে রাখা ভালো, দণ্ডবিধির 12 এবং 17 অধ্যায়ের অপরাধ করলে সাধারণত বর্ধিত দণ্ড দেওয়া হয়ে থাকে। মন থাকবে, এভাবে সূচি জাস্ট এভাবে মনে রাখবেন। এই আইনে 76 থেকে 106 মোস্ট ইম্পর্টেন্ট, সবাই ঠাড়া মুখস্থ রাখতে হবে অংশগুলো, অর্থাৎ এইখান থেকে পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসে। 76 ধারায় বলতেছে আইন বলে বাধ্য হয়ে তথ্যের ভুল ধারণা বশত কোনো কাজ করলে সেটা সাধারণত অপরাধ হয় না। যেমন একজন কনস্টেবল পরোয়ানামূলে কবিরকে খবির মনে করে গ্রেপ্তার করে নিয়ে আসলো, এটা কোনো অপরাধ না। উদ্যোতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক কনস্টেবল বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে গুলি বর্ষণ করলো, এটাও কোনো অপরাধ না। এই ধারার সাথে মিল রেখে পড়তে হবে 79 ধারা। এখানে মিল হচ্ছে যে আপনার নিজেকে আইন সমর্থিত মনে করে তথ্যের ভুল ধারণাবশত কোনো কাজ করলে সেটা কোনো অপরাধ না। জেনে রাখা ভালো, 76 ধারা সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য, আর 79 ধারা পাবলিকের ক্ষেত্রে প্রযোজ্য। উদাহরণ দিলে বুঝবেন, যেমন আমার সামনে কামাল রহিমকে মারতেছে, আমি মনে করতেছি কামাল রহিমকে এমন ভাবে মারতেছে যেন না ঠেকালে বা না ধরলে সে রহিমকে মেরেই ফেলবে। আমি ধরেই নিয়ে পুলিশের কাছে কামালরে নিয়ে গেছি, কামাল বলতেছে ভাই আপনি আমাকে ধরে আনছেন কেন, আমি তো আত্মরক্ষার্থী তাকে মারতেছিলাম। তাহলে আমার যেটা ভুল বোঝা ছিল যে আমার মনে হচ্ছে সেই তাকে মেরে ফেলবে, তাহলে এই যে আমি ভুল করে আমি তাকে অ্যারেস্ট করে নিয়ে গেলাম, জনসাধারণকে অ্যারেস্টের ক্ষমতা দেশে না, কার্যবিধির 59 ধারায় দিয়েছে, তাই না বন্ধুরা? আমরা কালকের থেকে পড়বো ইনশাল্লাহ এগুলো। সুতরাং এই যে ভুল করে আমি তাকে ধরলাম,
এটা দণ্ডবিধিতে বলতেছে সে মাপ, অর্থাৎ এটা আমার কোনো অপরাধ হবে না। কার অপরাধ হবে না? পাবলিকের কোনো অপরাধ, যে ধরলো তার কোনো অপরাধ হবে না। ৭৭ ধারায় বলতেছে বিচারক তার আইনানুগ কার্য সম্পাদনকালে যে কাজ করবে সে কাজ কোনো অপরাধ না। আর ৭৮ ধারায় বলতেছে বিচারকের কাজ নির্দেশে যে ব্যক্তিরা যে কাজ করবে সে কাজও কিন্তু কোনো অপরাধ না। যেমন ৭৭ ধারা উদাহরণ মনে রাখবেন যে একজন বিচারক যদি একজনকে হত্যার রায় দেয় সেক্ষেত্রে বিচারকের এটা কিন্তু অপরাধ না। আবার এই হত্যা যদি জল্লাদ কার্যকর করে ফাঁসিতে ঝুলিয়ে ৭৮ এটাও কিন্তু কোনো অপরাধ না। আমরা সংক্ষেপে বলতেছি ভাই, যা সূচি আকারে বলবো এটা মুখস্থ, মানে কয়েকবার শুনলে সব মুখস্থ যাবে ইনশাল্লাহ। একটু ব্যাখ্যা দিচ্ছি হালকা। আর ৮০ ধারায় বলতেছে আইনানুগ কাজ করতে যাইয়ে আপনি দুর্ঘটনাবশত কোনো অপরাধ সংঘটিত হয়ে গেলে সেটাও কোনো অপরাধ না। কিরকম? আপনি মনে করেন কাঠ কাটতেছেন, মানে কুড়ুল আপনার হাতে ছুটে যাইয়ে একটা শিশু মারা গেল বা একজন ব্যক্তি ক্ষতি হয়ে গেল, এক্ষেত্রে আপনি কোনো অপরাধ আপনার হবে না। ৮১ ধারায় বলতেছে যে আপনার এই আইনানুগ কাজ করতে যেয়ে দুর্ঘটনাবশত বড় ক্ষতির হাত থেকে বাঁচার জন্য ছোট অপরাধ করলে সেটাও আপনার কিন্তু কোনো অপরাধ হবে না। যেমন আপনি একটি জাহাজ নোঙ্গর করবেন, আপনি যদি সোজাসুজি নোঙ্গর করতে যান সেই ক্ষেত্রে ছোট একটি জাহাজ ডুবে যাবে, তাহলে আপনি ডুবে ফেললেও সেটা কোনো অপরাধ না। বা সোজাসুজি যদি আপনি নোঙ্গর না করতে পারেন বড় জাহাজটি ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, অনেক মালামালের ক্ষতি হবে। আপনি একজন পথচারীকে বাঁচাতে যে আপনি যদি মানে বাসের যাত্রীদেরকে বাঁচাতে যে আপনি যদি একজন পথচারীকে মেরে ফেলেন সেক্ষেত্রে আপনার এটা কিন্তু কোনো অপরাধ হবে না। একটা বাড়িতে আপনার আগুন লাগছে, হ্যাঁ, পাশের বাড়ি যদি আপনি উপড়েই ফেলেন সেক্ষেত্রে এটাও কিন্তু আপনার অপরাধ হবে না। কেন হবে না? পাশের বাড়িতে যেন আগুন না লাগে সেটি সেই উদ্দেশ্যেই নরমালি আপনি এই কাজটি করতেছিলেন, এই ইন্টেনশন আপনার থাকতে হবে। ৮২ ধারায় বলতেছে দণ্ডবিধির যে ৯ বছরের কম বয়স্ক কোনো শিশুর কাজ দণ্ডবিধিতে অপরাধ না। এটা জেনে রাখা ভালো, ৯ বছরের কম যাদের বয়স তাদেরকে ডলি ইন ক্যাপস বলা হয়, এটা মনে রাখবেন। ৮৩ বলতেছে ৯ বছরের বেশি আর ১২ বছরের কম বুদ্ধির পরিপক্কতা থাকলে অপরাধ, পরিপক্কতা না থাকলে অপরাধ না। ৮৪ বলতেছে অপ্রকৃতস্থ কোনো ব্যক্তির কাজে আপনার অপরাধ না, অর্থাৎ যাদের আপনার কোনো হিতাহিত জ্ঞান নাই, যারা মাতাল, হ্যাঁ, মাতাল না, অপ্রকৃত বলতে পাগল, অসুস্থ, উন্মাদ যে ব্যক্তি তাদেরকে আপনার এই অপ্রকৃতস্থ ব্যক্তি বলা হয়। আর ৮৫ বলতেছে মাতাল ব্যক্তির কোনো কাজ অপরাধ হবে না যদি সেই মদ্যপান অপর কোনো ব্যক্তি তাকে করাই থাকে এবং তার অজ্ঞাতসারে এটা পরিবেশন করা হয়ে থাকে, অর্থাৎ ইনটক্সিকেটেড পারসন। ইংরেজিটা মনে রাখবেন, মাতাল ব্যক্তির ইংরেজি হচ্ছে ইনটক্সিকেটেড পারসন, এদের কোনো কাজই অপরাধ না। আর ৮৬ বলতেছে যদি আপনি ইচ্ছাকৃতভাবে মাতলামি করে কোনো আকাম করেন আপনি শাস্তির হাত থেকে বাঁচতে পারবেন না, এটা হলো ৮৬। আর ৮৭ বলতেছে ১৮ বছরের ঊর্ধ্বে মৃত্যু বা গুরুতর জখমের উদ্দেশ্য ব্যতীত কোনো কাজ করতে যে কোনো ক্ষতি হয়ে গেলে, কোনো অপরাধ হয়ে গেলে সেটাও কোনো অপরাধ হবে না। জেনে রাখা ভালো, এই ধারাটা খেলাধুলার ক্ষেত্রে নরমালি প্রযোজ্য হয়, অর্থাৎ আমরা প্রাপ্তবয়স্ক লোক খেলতে গেছি, হাতের থেকে ব্যাট ছুটে মাথায় লাগছে, একজন মারা গেছে, কোনো অপরাধ না। মুষ্টিযোদ্ধায় মানে ঘুষি লাগিয়ে একজন মরে গেছে, এটাও কিন্তু কোনো অপরাধের আওতায় পড়বে না। ৮৮, ৮৯, ৯০, ৯১, ৯২ এই ৪-৫টা ধারা ভালো করে বুঝবেন। ৮৮ ধারায় বলতেছে যে অনুমতি নিয়ে, কার অনুমতি নিয়ে? ভিকটিমের অনুমতি নিয়ে উপকার করতে যে ক্ষতি হয়ে গেলে সেটাও কোনো অপরাধ না। রয়্যাল মজুমদার বলল যে ডাক্তার আমার চিকিৎসা করেন, আমার পায়ে তো ইনফেকশন হয়েছে, আমার চিকিৎসা করেন, প্রয়োজনে আমার পাটা কেটে ফেলেন। তাহলে রয়্যাল মজুমদারের অনুমতি নিয়ে চিকিৎসা করতে যাইয়ে রয়্যাল মজুমদারের পাটা কেটে ফেললো, তাহলে এই ক্ষেত্রে ডাক্তারের, রয়্যাল মজুমদার মারা গেল বা বড় ধরনের কোনো ক্ষতি হয়ে গেল, তাহলে ডাক্তারের এই ক্ষেত্রে কোনো অপরাধ হবে না। এটা ৮৮, অনুমতি নিয়ে উপকার করতে গেছে মানে সরল বিশ্বাসে। আর ৮৯ ধারায় বলতেছে রয়্যাল মজুমদার অপ্রকৃতস্থ বা সে তার কোনো জ্ঞান নাই অথবা তার বয়স ১২ বছরের কম, সে অনুমতি দিতে পারতেছে না, বাট রয়্যাল মজুমদারের পিতা অনুমতি দিয়েছে ডাক্তাররা, ডাক্তার সাহেব আমার ছেলের অপারেশন করান, সে তো মরে যাচ্ছে, সে অসুস্থ, তাকে বাঁচান। তো ডাক্তার তার পিতার অভিভাবকের অনুমতি নিয়ে যদি রয়্যাল মজুমদারের উপকার করার জন্য কোনো কাজ করতে যায়, রয়্যাল মজুমদার যদি মারা যায় বা ক্ষতি হয় সেক্ষেত্রে ডাক্তারের কোনো অপরাধ হবে না। তাহলে ৮৮, ৯০ গেল। ৯০ ধারায় বলতেছে সম্মতি, দণ্ডবিধি আইনে ৫টি ক্ষেত্রে সম্মতি হিসেবে গণ্য হবে না, ওখানে ৫টা পয়েন্ট দিয়েছে, এটা আমরা আর বলতে চাচ্ছি না। আর ৯১ ধারায় বলতেছে যে ৮৭, ৮৮, ৮৯ এই ৩টা ধারায় সম্মতি নিয়ে কোনো কাজ করলে অপরাধ হয় না, কিন্তু ৯১ ধারায় এসে বলতেছে যে ক্ষেত্রে সম্মতি কোনো স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করে সেই ক্ষেত্রে সম্মতি নিয়ে কাজ করলেও আপনি
শাস্তির হাত থেকে বাঁচতে পারবেন না। কিরকম? এই আপনারা কি অ্যাটেনশন আছেন? আমরা যা সুসি আকারে বলতেছি, আমরা কিন্তু আছি ক্লাস না এটা। আবার যারা নতুন ভর্তি তারা ভাবেন না যে স্যার মনে হয় ক্লাস এরকমই পড়ায়। আমরা এর থেকে ব্যাখ্যা করে পড়াই, জাস্ট সুসি রেকর্ড করতেছি, এই জন্য এটা বলতেছি। কিরকম? মনে করেন একটা মেয়ে যদি আপনাকে বলে যে ঠিক আছে আমার সাথে তুমি মিলামেশা করো, তাহলে এটা কি সম্মতি দিল, কিন্তু এটা স্বতন্ত্র অপরাধ সৃষ্টি হলো না? এটা ধর্ষণ হয়ে গেল। তাহলে যে ক্ষেত্রে কোনো অপরাধ সৃষ্টি হয়ে যাবে, সেই ক্ষেত্রে সম্মতি যে দেশে এই কথা বলে বাঁচতে পারবেন না যে ওই মেয়ে তো আমার বলছিল আমার সাথে মেয়ের সমস্যা নাই, তাহলে এই ক্ষেত্রে আপনি ধর্ষণ করেছেন বলেই গণ্য হবে। একটা মেয়ে ডাক্তারের কাছে বললো যে ডাক্তার সাহেব আমার গর্ভপাত করাই দেন, তাহলে আপনি যদি গর্ভপাত করান আপনি কিন্তু অপরাধী হবেন, যদি না সেই গর্ভপাত আপনার ওই নারীর জীবন রক্ষার্থে না হয়ে থাকে, অর্থাৎ এই গর্ভপাত না করালে এই মেয়েটা মারা যাবে, সেই উদ্দেশ্যে যদি না হয়ে থাকে, এই গর্ভপাত করলেও এটা যদি সম্মতিও দেয়, এটা আপনার অপরাধ। আর মিসক্যারেজ সম্পর্কে আলোচনা করছে দণ্ডবিধির 312 থেকে 314 পর্যন্ত। আপনার কি টেনশন আছেন? আর 92 ধারায় বলতেছে, ওই যে আমরা 87 88 ধারায় আমরা যে 88 89 ধারায় যে পড়লাম যে আপনার অনুমতি নেছে ভিকটিমের কাছ থেকে, আর 88-তে বলছে তার পিতার কাছ থেকে। কিন্তু 92 ধারায় এসে বলতেছে ভিকটিমও কথা বলতে পারতেছে না, আবার তার অভিভাবকও মনে করেন নাই। সেই ক্ষেত্রে ডাক্তার সরল বিশ্বাসে তাকে উপকার করতে যাই অপারেশন করতে গেছে, মনে করেন একজনকে মারি ফেলাইছে, সেই ক্ষেত্রে কোনো অপরাধ এখানে হবে না। অর্থাৎ বলা হচ্ছে অনুমতি ব্যতীত উপকার করতে যে ক্ষতি হয়ে গেলে সেই ক্ষেত্রে সেটাও কিন্তু কোনো অপরাধ হবে না। কিরকম? মোহাম্মদপুর অ্যাক্সিডেন্ট হয়েছে, রুগী নিয়ে গেছে ঢাকা মেডিকেলে, এখন রুগীরে বাঁচানোর জন্য কার রুগী কে অভিভাবক কেউই তো নাই, রুগীও কথা অজ্ঞান, তাহলে ইনস্ট্যান্ট ওই ডাক্তার যদি ওই রুগীর অপারেশন করে তাকে বাঁচানোর উদ্দেশ্যে, তাহলে রুগী যদি মারা যায় বা বড় কোনো ক্ষতি হয়, সেই ক্ষেত্রে 92 ধারায় ডাক্তার কিন্তু রেহাই পেয়ে যাবে। ক্লিয়ার? 93 ধারায় বলতেছে সরল বিশ্বাসে কৃত কোনো যোগাযোগ কোনো অপরাধ না। অর্থাৎ আপনি যদি সরল বিশ্বাসে কোনো ব্যক্তিকে কোনো তথ্য বলেন, সেই কোনো অপরাধ সংগঠিত হয়ে যায়। আপনি কি সুনেন্দ্র বড়ুয়া কি আমাদের নতুন স্টুডেন্ট নাকি পুরাতন লোক? একবার চোখের সামনে আছেন আপনি আমার। তাহলে হচ্ছে এই সুনেন্দ্র যদি বলে যে আপনার ডাক্তার সে যদি বলে যে হচ্ছে যে আপনার তো ক্যান্সার, আপনি তো মারা যাবেন, তাহলে এই কথা শোনার পরে যদি রোগী মারা যায়, তাহলে ডাক্তারের এখানে কিন্তু কোনো অপরাধ এখানে হবে না। ঠিক আছে কিনা? আর 94 ধারায় বলতেছে মৃত্যু বা গুরুতর জখমের মানে বলতেছে মৃত্যু অথবা হচ্ছে আপনার রাষ্ট্রদ্রোহ অপরাধ মানে মৃত্যুদণ্ডনীয় অপরাধ ব্যতীত স্বেচ্ছায় যদি কোনো ব্যক্তি কোনো কাজ করতে যে কোনো ক্ষতি হয়ে যায়, সেই ক্ষেত্রে অপরাধের দায় থেকে সে বাঁচতে পারবে না। অর্থাৎ আপনাকে এমন মানে মৃত্যুর ভয় এবং রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে, যেমন একজন ব্যক্তি যদি আপনার ডাকাতি করতে যাবে, তা তুমি যদি ইচ্ছাকৃত ভাবেই যদি ডাকাতদের সাথে সুসম্পর্ক রাখো, যে ডাকাতদের যদি সহায়তা না করে আমার মারি ফেলবে না বা আমার ক্ষতি করবে না, তাহলে তুমি ডাকাতদের তালা খুলে দিলে, তাহলে তুমি কিন্তু এখানে বাঁচতে পারবে না, তোমার অপরাধ, তুমি ডাকাতের সহায়তাকারী অপরাধ হবে। বা ডাকাতরা যখন ইনস্ট্যান্ট কামারকে ভয় দেখাবে যে তুই এখনই তালা খুলে দে, নাহলে তোকে এখনই মেরে ফেলবো, সেই ক্ষেত্রে ডাকাত যদি তালা খুলে দেয়, সেক্ষেত্রে ডাকাতের কিন্তু কোনো অপরাধ এখানে হবে না। ক্লিয়ার? 95 ধারায় বলতে সামান্য ক্ষতি কোনো কাজ কোনো অপরাধ না। এখন সামান্য ক্ষতি বলতে কি ক্ষতিকে বোঝায়? সামান্য ক্ষতি বলতে দণ্ডবিধি আইনে 3 টাকার কম যে ক্ষতি, সেই ক্ষতিকে বোঝায়। এখন আমরা পড়ব 96 থেকে 106 আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। 96 ধারায় বলতেছে আত্মরক্ষার অধিকার কাকে বলে। বলা হচ্ছে নিজের জানমাল অপরের জানমাল, নিজের সম্পত্তি অপরের সম্পত্তি রক্ষার ক্ষেত্রে দণ্ডবিধি আইনে যে আইনগত ক্ষমতা একজন ব্যক্তিকে দিয়েছে তাকে আত্মরক্ষার অধিকার বলে। সংক্ষেপে বললাম, ঠিক আছে? 97 ধারায় বলতেছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় কয়টি ক্ষেত্রে? 2টি ক্ষেত্রে, নিজের জানমাল অপরের জানমাল এবং নিজের সম্পত্তি অপরের সম্পত্তি, যেটা আর কি যেটা বললাম আগেই, এই ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। 98 ধারায় বলতেছে যে অপ্রকৃতস্থ লোকের কাজের বিরুদ্ধে আপনার আত্মরক্ষার অধিকার থাকবে। কিরকম? ওই যে 84, 85, 86-তে আপনাদেরকে পড়াইছি যে যারা পাগল, ইনটক্সিকেটেড, উম্মাদ, মাতাল, তারা কোনো কাজ করলে অপরাধ না, কিন্তু তারা যদি আপনার মারতে আসে, তাহলে আপনি কি বসে থাকবেন? 98 ধারায় বলতেছে এই পাগল ব্যক্তি, ইনটক্সিকেটেড পারসন বা উন্মাদ ব্যক্তি আপনাকে যদি মারতে আসে, ধরতে আসে বা আপনাকে হত্যা করতে আসে, তাদের কাজের বিরুদ্ধে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। শর্ত হচ্ছে 99 ধারা শর্ত সাপেক্ষে, 98 ধারায় বলতেছে। আর 99 ধারায় বলতেছে আত্মরক্ষার অধিকার যে প্রয়োগ করতে পারবেন, এই অধিকার যে আইনে আপনাকে দিছে, তবে তার শর্ত হচ্ছে 4টি। কি কি? সরকারি কর্মচারীর মানে আইনগত ক্ষমতা বলে, হ্যাঁ, বলা হচ্ছে মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা না থাকলে তাদের কাজের বিরুদ্ধে আপনার আত্মরক্ষার অধিকার আপনার থাকবে না। তবে মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা থাকলে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন।
আর 2 নম্বরে বলতেছে পদাধিকার বলে সরকারি কর্মচারীর নির্দেশে সরল বিশ্বাসে সম্পাদিত কার্য মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা না থাকলে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। এটা একটু বলি, না বললে বুঝবেন না। যেমন সাব ইন্সপেক্টর জব্বার যদি করিমকে বলে তুই ওকে ধর, পুলিশ আসামিকে ধরিয়ে আমাকে সাহায্য কর, এখন ধরতে যাই মনে করেন আসামি মরার আশঙ্কা হয়ে আইছে, তাহলে এই যে পুলিশের নির্দেশে একজন পাবলিক আসামি ধরে দিচ্ছে, পুলিশকে সহায়তা করতেছে, তাহলে তার কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার থাকবে। কখন? যদি তাকে ধরতে তাকে মারি ফেলায় বা গুরুতর জখমের সম্ভাবনা থাকে, তখন কিন্তু আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। আর 3 বলতেছে যতটুকু ক্ষতি বা আঘাত প্রয়োজন তার বেশি করতে পারবেন না। আর 4 বলতেছে সরকারি কর্মচারী আশ্রয় লাভের সুযোগ থাকলে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। আপনার পাশে পুলিশ ডিউটি করতেছে, আপনার প্রতি একজন আক্রমণ করছে, আপনি এই তারে গুলি করে বাড়ি ফেললেন, তাহলে এটি কিন্তু হইল না। অর্থাৎ এখানে পুলিশের সহায়তা আপনাকে আগে নিতে হবে। তবে এখানে একটা জিনিস জেনে রাখা ভালো, সরকারি কর্মচারী কাজের বিরুদ্ধে কিন্তু আত্মরক্ষার অধিকার থাকে। কখন? এটা মূল বইতে ভাষ্যতে লেখা আছে, বাট হ্যান্ডবুকে কিন্তু পাবেন না আপনারা। ওখানে লেখা আছে যে যদি মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা থেকে থাকে, সেই ক্ষেত্রে সরকারি কর্মচারী কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেমন পুলিশ আপনাকে ধরে নিয়ে গেছে ক্রস ফায়ারের জন্য, আপনি কি বসে থাকবেন? আপনি কিন্তু বাঁচার চেষ্টা করতে পারবেন। কোনো এটা বেআইনি হত্যা করার জন্য আপনার প্রতি আক্রমণ করছে পুলিশ, সেই ক্ষেত্রে সরকারি কর্মচারী আপনি ওই অধিকার প্রয়োগ করতে পারবেন। আবার সরকারি কর্মচারী, দ্যাট মিনস পুলিশ আপনার কাছে কোনো ইয়া নিয়ে আসছে, কি বলে ওটা, বলা হচ্ছে যে আপনাকে কোনো কাজ করতে আসছে, ইনস্ট্যান্ট তার পরিচয় আপনি জানতে চাইছেন, আপনি তার পরিচয় সে আপনাকে দিতে পারলো না, তার কাজের বিরুদ্ধে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ কোনো সমস্যা এখানে হবে না। 100 ধারায় কত, 99, 100 ধারায় বলতেছে 99 ধারা শর্ত সাপেক্ষে 6টি ক্ষেত্রে আপনার দেহ রক্ষার জন্য মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এই 6টি ক্ষেত্রে বলার দরকার আছে, এটা পারেন আপনারা, যা সূচি আকারে একটু বলি নেই, তা বললে মনে খুশি হবেন আপনারা। 1 নম্বরে বলতেছে এমন আঘাত যে আঘাত প্রতিহত না করলে মৃত্যু অনিবার্য। 2 নম্বর আছে প্রতিহত না করলে গুরুতর জখমের সম্ভাবনা রয়েছে। ধর্ষণের অভিপ্রায় আক্রমণ, তারপর আছে অপরিকৃত কামলালসার জন্য আক্রমণ, অপহরণের উদ্দেশ্যে আক্রমণ, অথবা এমন ভাবে আক্রমণ করা যা কি বলে ওটা, সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভে অসমর্থ হয়। এই 6টা পয়েন্ট মুখস্থ রাখতে হবে। 101 বলতেছে দেহের ক্ষেত্রে মৃত্যু ঘটানো ব্যতীত অন্যবিধ ক্ষতি সাধন করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। 102 বলতেছে দেহ রক্ষার জন্য আত্মরক্ষার আরম্ভ এবং স্থিতিকাল। 103 বলতেছে সম্পত্তি রক্ষা করার জন্য আত্মরক্ষার আরম্ভ স্থিতিকাল। জেনে রাখা ভালো, সম্পত্তি রক্ষার্থে 4টি ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার দেওয়া হয়েছে এবং এই 4টি ক্ষেত্রে আপনি মৃত্যুদণ্ড ঘটাতে পারবেন। একটা হচ্ছে কি, দস্যুতা। 2 নম্বর হচ্ছে রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ। 3 নম্বরে বলতেছে আপনার কি বলতেছে, সম্পত্তি সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহৃত এমন ইমারত, তাবু বা জাহাজে ক্ষতি সাধন করলে। আর 4 নম্বরে আপনাকে বলতেছে যে এইরূপ অবস্থায় চুরি, ক্ষতি বা অনধিকার গৃহপ্রবেশ যা প্রতিহত না করলে মৃত্যু অনিবার্য বা গুরুতর জখমের সম্ভাবনা আছে। ঠিক আছে, ক্লিয়ার ভাই? 104 বলতেছে সম্পত্তি রক্ষা করার জন্য আপনার এই যতটুকু ক্ষতি বা আঘাত করা প্রয়োজন ততটুকু করতে পারবেন, তার বেশি আপনি করতে পারবেন না, মৃত্যু ঘটাতে পারবেন না। 105 বলতেছে সম্পত্তি রক্ষা করার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের আরম্ভ স্থিতিকাল। এখানে মোট 4টা পয়েন্ট আছে, এটা মুখস্থ করবেন আপনারা। এটা হচ্ছে চুরির বিরুদ্ধে, দস্যুতার বিরুদ্ধে, রাত্রিবেলায় শিডিউল চুরির বিরুদ্ধে। এই অংশগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। মনে মনে দুরূদ শরীফ পড়েন, ক্লাসে অ্যাটেনশন থাকবেন এবং এই সূচিটা কমসে কম 15 দিন কানে ইয়ারফোন দিয়ে শুনবেন, দেখবেন সব ধারা নলেজে চলে আসছে। এই আইনের 106 ধারায় বলতেছে নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধন করেও আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিরকম? আপনাকে গুলি করছে, আপনি দৌড় দিয়েছেন নিজে বাঁচার জন্য, তাদের অপরাধীর প্রতি আপনিও গুলি করছেন, সেই গুলিটা যাই লাগলো ছোট একটি শিশুর, আপনি নিজে বাঁচার জন্য গুলি করছেন, গুলিটা আর একজনের লাগছে যাইয়ে, আপনি এক্ষেত্রে কিন্তু বেঁচে যাবেন। এই আইনের 107 থেকে 120 পর্যন্ত অপরাধের সহায়তা বা প্ররোচনা সম্পর্কে আলোচনা করছে, অ্যাবেটমেন্ট। 107 ধারায় প্ররোচনার সংজ্ঞা দিয়েছে, প্ররোচনার উপাদান 3টি, এতটুকু মনে রাখবেন। 108 বলতেছে প্ররোচক, আর 109 বলতেছে দণ্ডবিধির শাস্তির বিধান শুরু। বলা আছে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধে সহায়তা করে, সেই অপরাধের সহায়তার জন্য শাস্তির বিধান যদি থেকে থাকে তাহলে ওই ধারায় শাস্তি হবে, আর সহায়তা যদি না থাকে তাহলে একটা আকাম করার জন্য যে শাস্তি আছে সেই শাস্তি যে ব্যক্তি সহায়তা করবে সেম সেই শাস্তিও কিন্তু সহায়তাকারী ভোগ করবে। অর্থাৎ 109 ধারা থেকে শাস্তির বিধান শুরু হয়ে গেছে। মাঝখানে আর পড়ার দরকার নাই ভাই, যা পড়া এটা শোনেন। 114 বলতেছে যে কোনো ব্যক্তি যদি উপস্থিত থাকে কোনো অপরাধে সহায়তা করে সেই অপরাধের শাস্তি। আর 118 বলতেছে
পাবলিক, জনসাধারণ যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ জানে, জানার পরেও যদি কোনো অপরাধ সেই পুলিশকে সেই তথ্য না দেয়, অর্থাৎ অপরাধের সংগঠনের ক্ষেত্রে সহায়তা করে কিন্তু অপরাধটা সংগঠিত হয়নি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 118তে সে ব্যক্তি অপরাধী। মন থাকবে, একটু জেনে রাখা ভালো। দণ্ডবিধি আইনের আপনার 109 থেকে 114 পর্যন্ত হচ্ছে আপনার অপরাধটি সংগঠিত হলে তার শাস্তি, আর 115 থেকে 120 পর্যন্ত হচ্ছে অপরাধটি সংগঠিত হয়নি তারপরও তার শাস্তি। পার্থক্যটা কি বুঝতে পারছেন ভাই? জাস্ট এভাবে একটু টেকনিকে মনে রাখবেন। আর 119-এ বলতেছে সরকারি কর্মচারী, আমরা পুলিশ, আমাদের কাজ হচ্ছে অপরাধ প্রতিরোধ বা নিবারণ করা, তাই না? তো কোনো অপরাধ সংগঠিত হবে এটা জানিও যদি আমি গুমমারি বসে থাকি, কর্তৃপক্ষকে না জানাই, এইটা জানছি কিন্তু অপরাধটি সংগঠিত হয়নি, কিন্তু আমি যে কর্তৃপক্ষকে জানাইনি যে স্যার এই কাম ঘটবে, তাহলে এটাও আমার অপরাধ, অর্থাৎ 119 অপরাধ। আর 120-এর কথা বলতেছে যে ক্রিমিনাল কনস্পিরেন্সি, অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র। 2 বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করার জন্য সম্মত হয় অথবা কোনো বৈধ কাজ অবৈধ উপায় করার জন্য সম্মত হলে তাকে বলা হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেন্সি, যার শাস্তি হচ্ছে 120-এর খ। জেনে রাখা ভালো, ক্রিমিনাল কনস্পিরেন্সির জন্য ব্যক্তিগতভাবে কোনো মামলা আপনি করতে পারবেন না, এটা মামলা রুজু করতে গেলে সরকারের অনুমতি নিয়ে মামলা করতে হবে। ক্লিয়ার? 124-এর কথা বলতেছে রাষ্ট্রদ্রোহিতা। 140-এ আপনাকে বলতেছে যে আপনি পাবলিক হয়ে যদি সেনা নৌবাহিনী বিমান বাহিনীর পোশাক পরিধান করেন কোন অপরাধের উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে তার শাস্তি। এই আইনের 141 থেকে 160 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে গণশান্তি পরিপন্থী অপরাধ। জেনে রাখা ভালো, গণশান্তি পরিপন্থী অপরাধ হচ্ছে কি? বেআইনি সমাবেশ, দাঙ্গা এবং মারামারি। 141-এ বেআইনি সমাবেশের সংজ্ঞা প্রদান করতেছে 5 বা ততোধিক ব্যক্তি নিম্নলিখিত 5 প্রকারের কাজ করলে সেটাকে বেআইনি সমাবেশ বলে। 142-এ বলতেছে বেআইনি সমাবেশের সদস্য হওয়া। 143-এ বলতেছে বেআইনি সমাবেশের শাস্তি 6 মাসের কারাদণ্ড। 144-এ বলতেছে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার শাস্তি। 145-এ বলতেছে আইনগত সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেওয়ার পরও যদি ছত্রভঙ্গ না হয় তার শাস্তি 2 বছর। 144 শাস্তিও 2 বছর। আর 146 দাঙ্গার সংজ্ঞা, 5 বা ততোধিক ব্যক্তি তাদের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে উগ্রতা প্রদর্শন করলে তখন তাকে দাঙ্গা বলা হয় থাকে। 147-এ দাঙ্গার শাস্তি। 148-এ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গায় অংশগ্রহণ করার শাস্তি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আশা করি ইনশাল্লাহ মানে আমার কথা আপনারা শুনতেছেন, তাই না ভাই? আর 149 বলতেছে যে এই বেআইনি সমাবেশে আপনার এই যে কমন অবজেক্ট, সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে 5 বা ততোধিক ব্যক্তি যদি তারা যে কোনো ব্যক্তি একজন কাজ করলে সবাই সমান অপরাধী হবে। এখানে 149 কমন অবজেক্ট প্রুফ করার জন্য 8টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আপনাদেরকে মুখস্থ করতে অলরেডি আমরা নোট দেবো, এটা সমস্যাটা অলরেডি আমাদের সূচিতেও দেওয়া আছে। আর 152-তে হচ্ছে দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে বাধা প্রদান করার শাস্তি। 154-তে হচ্ছে যে এই দাঙ্গায় যার জমির মালিক সে যদি দায়িত্ব কর্তব্য পালন না করে তার শাস্তি হচ্ছে 1000 টাকা জরিমানা। আর 157-তে হচ্ছে বেআইনি সমাবেশে ভাড়াটিয়া হওয়ার শাস্তি। আর 59 হচ্ছে আপনার ভাড়াটিয়াদের আশ্রয় দানের শাস্তি 58-তে। আর 59 হচ্ছে মারামারি, যেখানে বলতেছে যে 2 বা ততোধিক ব্যক্তি যদি প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করে তারা মারামারি করেছে বলে গণ্য হবে। আর 160 হচ্ছে মারামারির শাস্তি, খুব ইম্পর্টেন্ট, শাস্তিটা মনে রাখবেন, 1 মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, সাথে হচ্ছে 100 টাকা জরিমানা। মন থাকবে? বা উভয় দণ্ডে এখানে দণ্ডিত হবে। 161 থেকে 171 ধারা পর্যন্ত সরকারি কর্মচারীর অপরাধ এবং সরকারি কর্মচারী রিলেটেড অপরাধ সম্পর্কে আলোচনা করা হচ্ছে। 161 সরকারি কর্মচারী ঘুষ গ্রহণ করলে তার শাস্তি। 162-তে বলতেছে দূরের লোক কর্তৃক ঘুষ গ্রহণ। 163-তে কাছের লোক কর্তৃক ঘুষ গ্রহণ। 164-তে 161 এবং 162-63 অপরাধের সহায়তার শাস্তি। 165-তে বলতেছে যে সরকারি কর্মচারী যদি আপনার কি করে, সরকারি কর্মচারী যদি আপনার এখানে আপনার ওই মুকদ্দমার ক্ষেত্রে বা ব্যবসার কোনো ব্যাপদেশে কোনো অল্প মূল্যে কোনো কিছু গ্রহণ করে, বিনামূল্যে কোনো কিছু গ্রহণ করে, 2000 টাকার বাড়ি ভাড়া 1000 টাকায় থাকে, সেই ক্ষেত্রে তার শাস্তি। আর 165-র কথে বলতেছে 161 এবং 165-তে যারা সহায়তা করবে তার শাস্তি। আর 165-র খতে বলতেছে যে সরকারি কর্মচারীকে যদি কোনো ব্যক্তি বাধ্য হয়ে ঘুষ দেয়,
জোর করে ঘুষ আদায় করে, সেই ক্ষেত্রে যে ব্যক্তি ঘুষ দেবে তার কোনো সাজা এখানে হবে না। 166 বলতেছে যে সরকারি কর্মচারী যদি আইনের নির্দেশ অমান্য করে তার শাস্তি। 167 বলতেছে সরকারি কর্মচারী ভুল নথি প্রস্তুত করলে তার শাস্তি। জেনে রাখা ভালো, 166 সাথে 217, 167 সাথে 218 যাবে। 168 বলতেছে কোন সরকারি কর্মচারী তার চাকরি থাকা অবস্থায় ব্যবসা বাণিজ্য করতে পারবে না, তবে এটা সব সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য না, আমাদের পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য। জেনে রাখা ভালো, আমরা পুলিশের লোক কি করতে পারবো, আমরা বাড়ি নির্মাণ করে ভাড়া দিতে পারবো, কোনো শেয়ার ক্রয় করতে পারবো, কোনো সমস্যা এখানে হবে না। 169 বলতেছে সরকারি কর্মচারী অন্যায় ভাবে কোনো নিলামে অংশগ্রহণ করতে পারবে না। আর 170 বলতেছে সরকারি কর্মচারীর পোশাক যদি কোনো পাবলিক পরিধান করে কোনো অপরাধের উদ্দেশ্যে, 170 অপরাধ, হ্যাঁ সরি পোশাক না মানে পরিচয় দেয়, যেমন আমি পুলিশ না হয়ে যদি আমি বলি আমি পুলিশ, কোনো অপরাধ করার জন্য কোনো প্রতারণা করার জন্য, আমি 170 অপরাধী। আর যদি আমি পোশাক পরিধান করি, র্যাঙ্ক ব্যাজ পরিধান করি, যে আমি পুলিশের এসআই এএসআই কনস্টেবল এস এর পোশাক পরলো, এসআই এস এর পোশাক পরলো, কি উদ্দেশ্যে, কোনো অপরাধ বা কোনো অফেন্স বা কোনো প্রতারণার উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে আপনার 171 অপরাধ। এই আইনের 172 থেকে 189 ধারা পর্যন্ত সরকারি কর্মচারীর কর্তৃত্ব অবমাননা বিষয়গুলো আলোচনা করছে। 172 বলতেছে যে সমনে যদি কোনো ব্যক্তি আত্মগোপন করে তার শাস্তি। 173 বলতেছে সমন বা হুলিয়া জারিতে বাধা প্রদান করলে তার শাস্তি। 174 বলতেছে সমন জারি করার পরও যদি উক্ত ব্যক্তি হাজির না হয় তার শাস্তি। 175 বলতেছে সরকারি কর্মচারীর কাছে দলিল দাখিল করতে বাধ্য হওয়ার পরও যদি দলিল দাখিল না করে তার শাস্তি। 176 বলতেছে সংবাদ প্রদানে বাধ্য ব্যক্তিরা যদি সংবাদ প্রদান না করে তার শাস্তি। কার্যবিধির 44 এবং 45 ধারায় কারা কারা সংবাদ প্রদানে বাধ্য তাদের নামের তালিকা ওখানে দিয়েছে, তারা যদি অপরাধের সংবাদ না দেয় 176 তাদের শাস্তি। 177 বলতেছে সংবাদ প্রদানে বাধ্য ব্যক্তিরা সংবাদ দেশে ভালো কথা, আকাম করে বসিয়ে রয়েছে, অর্থাৎ যা ঘটছে তা বলে নাই, বলছে হলো অন্য অন্য কথা বলছে, বড়ই মারি ফেলাইছে, বলতেছে যে সাপের কামড়ে মারা গেছে, 177 অপরাধী। 179 বলতেছে সরকারি কর্মচারীর কাছে তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি যদি আপনার মানে প্রশ্নের জবাব না দেয়, তারা যদি সেক্ষেত্রে 179 অপরাধী। 80 হচ্ছে যে বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য ব্যক্তি কর্তৃক যদি বিবৃতিতে স্বাক্ষর না করে 180 অপরাধী। জেনে রাখা ভালো, এখানে কিন্তু জব্দ তালিকায় স্বাক্ষর না করলে 180 অপরাধ হয় না, জব্দ তালিকায় স্বাক্ষর না করলে 187 অপরাধ হয়। কথা ক্লিয়ার? 182 বলতেছে কোন ব্যক্তিকে হয়রানির উদ্দেশ্যে বা বিব্রত করার উদ্দেশ্যে সরকারি কর্মচারীর কাছে মিথ্যা সংবাদ পরিবেশন করার শাস্তি। যেমন আমি থানায় সংবাদ দিলাম যে স্যার আজকে মোহাম্মদপুর থানা এলাকায় তো ডাকাতি হবে, হ্যাঁ, এই সংবাদ শোনার পরে মোহাম্মদপুর থানার পুলিশ বসিলার 3 রাস্তার মোড়ে চেকপোস্ট বসাই দিয়েছে, মানুষকে হয়রানি করতেছে, তল্লাশি চালাচ্ছে, বিরক্ত করতেছে না, এই যে যে হয়রানি করলো, মানে মানুষকে বিরক্তির উদ্দেশ্যে পুলিশের নিকট আপনি কি দিলেন, মিথ্যা সংবাদ পরিবেশন করলেন, তার শাস্তি 182। 186 বলতেছে সরকারি কর্মচারী কাজে বাধা। 187 বলতে সরকারি কর্মচারীকে যদি আপনি আইনানুগভাবে সাহায্য না করেন তার শাস্তি। 188 বলতেছে যে সরকারি কর্মচারী জারিকৃত আদেশ যদি আপনি অমান্য করেন তার শাস্তি। কিরকম? একজন কনস্টেবল জারি করছে যে আগামীকাল সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই এলাকায় কেউ প্রবেশ করবেন না, হ্যাঁ, তাহলে এই নির্দেশ যদি কোনো ব্যক্তি অমান্য করে এবং তার ফলে যদি দাঙ্গা হাঙ্গামা কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তার শাস্তি হচ্ছে আপনার কত বন্ধুরা? এই কত? তার শাস্তি হচ্ছে দণ্ডবিধি আইনের 188। এই আইনের 191-তে মিথ্যা সাক্ষ্যদান, 192-তে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, 93-তে তার শাস্তি। মিথ্যা সাক্ষ্যদান কাকে বলে? শপথ বা পাঠপূর্বক আদালতে কোনো মিথ্যা বিবৃতি প্রদান করলে তাকে মিথ্যা সাক্ষ্যদান। আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন হচ্ছে মুখে কোনো কথা না বলে কোনো মিথ্যা ডকুমেন্ট উপস্থাপন করলে সেটাকে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বলে, যার উভয়ের শাস্তি হচ্ছে 193। 201 বলতেছে যে কোনো ব্যক্তিকে বাঁচানোর উদ্দেশ্যে অপরাধের আলামত নষ্ট করে ফেলা, লাশ পোড়ায় ফেলা, লাশ গুম করে ফেলা, মাটিতে ভাসাই দেওয়া, পানিতে ভাসাই দেওয়া, এই অপরাধ। 204 বলতেছে একজন সরকারি কর্মচারী একটা দলিল সে আদালতে উপস্থাপন করতে বাধ্য, সেই দলিলটা সে যদি নষ্ট করে ফেলে, পোড়াই ফেলে, ছিঁড়ে ফেলে, তারপরে নষ্ট করে ফেলে, পাঠের অযোগ্য করে তোলে, এই 204 অপরাধ। যেমন এজাহারের কপি ছিঁড়ে ফেললে, জব্দ তালিকার কপি ছিঁড়ে ফেললে, সিডির কপি ছিঁড়ে ফেললে, হ্যাঁ, মামলা চার্জশিট ছিঁড়ে ফেললে, ভাঁজ করে রাখছেন, নষ্ট করে ফেললে, মানে পড়া যাবে না এমন সৃষ্টি করে ফেললে 204 অপরাধ। এই আইনের 205 বলতেছে দেওয়ানি এবং ফৌজদারি মামলায় মিথ্যা ছদ্মবেশ ধারণ করা, অর্থাৎ আপনি রফিক না, আপনি বললেন স্যার আমি তো রফিক, আমার ধরে নিয়ে যান, আমি এই মামলার আসামি,
এই যে মিথ্যা ছদ্মবেশ ধারণ করলেন, এই যে দেখেন না ভুয়া আসামি খাটে, যে কোন সুবিধা এরকম আছে, আর এই যে চঞ্চল চৌধুরী মিথ্যা জেল খাটে, এই সেম আছে এইটা। অর্থাৎ ভুয়া পরিচয় দিয়া যে আমি আসামি, আমার ধরে নিয়ে যান, আমি অমুক, আমার এই সনদের কপি দেন। 205 অপরাধ। এই আইনের আপনার 209 বলতেছে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করা। আপনি একটা সন্তানের জনক না, আপনি ওই সন্তানকে আপনি দাবি করতেছেন। 209। 211-তে বলতেছে কোন ব্যক্তির নামে শেয়ার মামলা বা জেয়ার মামলা দায়ের করা, অর্থাৎ মিথ্যা জেয়ার মামলা শেয়ার মামলা দায়ের করা, অর্থাৎ মিথ্যা অভিযোগ দেওয়া। জেনে রাখা ভালো, লিখে রাখেন, শিওর পদোন্নতি পরীক্ষায় আপনার 182 এবং 211-র মধ্যে পার্থক্য এবছর আসবে। পার্থক্যটা হচ্ছে মিথ্যা সংবাদ পরিবেশন এবং মিথ্যা অভিযোগের মধ্যে পার্থক্য লেখো। বাংলাদেশের 5% স্টুডেন্ট এই পার্থক্য লিখতে পারবে, বাকিগুলো লিখতেই পারবে না, অথচ তারা অনেক ভালো স্টুডেন্ট। ঠিক আছে কিনা? এই ধরনের প্রশ্নই পরীক্ষা আসবে। ঠিক আছে, এখন কিন্তু চুরি ডাকাতির পার্থক্য কিন্তু পরীক্ষা আসে না। ক্লিয়ার? আচ্ছা, এগুলো আমরা শিখেবো, অলরেডি শিখেছি, যারা নতুন তাদেরকে আবার শিখেবো, সমস্যা নাই, অলরেডি নোটও দেবো আমরা। এই আইনের 212-তে বলতেছে কোন অপরাধীকে আশ্রয় প্রদান করলে তার শাস্তি। জেনে রাখা ভালো, স্বামী স্ত্রী স্বামীকে আশ্রয় দিলে এ ধারায় কোনো অপরাধ না। এই আইনের 213-তে বলতেছে সরকারি কর্মচারীকে যদি কোনো ব্যক্তি বকশিস প্রদান করে এবং সরকারি কর্মচারী যদি সেটা গ্রহণ করে আসামিকে সাজার হাত থেকে বাঁচায় দেয়, মামলা যাতে না হয় সেই কাম করে দেয়, তার শাস্তি। এএসআই টাকা নিয়ে আসামি ছেড়ে দিল, পুলিশ টাকা নিয়ে আসামি ছাড়ে না, এই 213-তে আপনার অপরাধী। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তার বিরুদ্ধে মামলা না হয়, সেজন্য অপরাধের দায় থেকে বাঁচিয়ে যায়। ঠিক আছে কিনা? আর 214-তে বলতেছে যে ব্যক্তি বকশিস পুলিশে দেবে, এই ধারায় শাস্তি। আবার এডেরে ঘুষের সাথে যেন মিলেই ফেলায়েন না, ঘুষ আর এই জিনিস কিন্তু এক না। এই আইনের 217-তে আগেই পড়াইছি যে কোনো ব্যক্তিকে বাঁচানোর উদ্দেশ্যে যদি আপনার সরকারি কর্মচারী আইনের নির্দেশ অমান্য করে তার শাস্তি। 218-তে বলতেছে আপনার ভুল নথি প্রস্তুত করা বা ভুল অনুবাদ করার শাস্তি। আর 279 বলতেছে যে ভুল চার্জশিট প্রস্তুত করা, সরকারি কর্মচারী অথবা কোনো বিচারক যা তার করার কথা সে যদি তাই না করে, ভুল রিপোর্ট প্রস্তুত করে 219-এ, সে অপরাধ। আর 220-এ বলতেছে অন্যায় আটক বা অবৈধ আটক। আপনি যাকে গ্রেপ্তার করার কথা তাকে যদি আপনি গ্রেপ্তার না করে আকাম করে তার বাইরে গ্রেপ্তার করে নিয়ে আসেন, সেই ক্ষেত্রে 220-এ অপরাধ। 221-এ বলতেছে যে আপনার একজন আসামিকে গ্রেপ্তার করার আপনার কথা, সে আসামিকে গ্রেপ্তার আপনি করতেছেন না, 221। 222-এ বলতেছে পরোয়ানাভুক্ত দণ্ডপ্রাপ্ত কনভিক্টেড পারসন, অর্থাৎ যার বিরুদ্ধে পরোয়ানা ইস্যু হয়ে গেছে, যে হত্যা মামলার নিশ্চিত আসামি, সে আসামি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আপনি তা ধরতেছেন না, 222-এ আপনি অপরাধী। 223 হচ্ছে আপনি পুলিশের লোক, আপনি আসামি পাহারা দেবেন, ভালোভাবে ডিউটি করবেন, না করে আপনি ঘুমাচ্ছেন, আসামি গেছে গা, 223-এ আপনি অপরাধী। দুইশো 224-এ বলতেছে যে আসামি যদি নিজের গ্রেপ্তারে নিজেই বাধা প্রদান করে সেই ক্ষেত্রে তার শাস্তি, অথবা পলানোর চেষ্টা করে। 225-এ বলতেছে আসামি বাধা প্রদান করেনি, ভালো কথা, তার বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাধা প্রদান করে তাকে ধরে যাতে না নিতে পারে, এই বাধা প্রদান করলে 225-এ সে ব্যক্তি অপরাধ করেছে বলে গণ্য হবে। এই আইনের 229 ধারায় বলতেছে আদালত অবমাননার শাস্তি, অর্থাৎ আপনি যদি এই বিচারকের অবমাননা করেন সেই ধারায় আপনি অপরাধ করেছেন। এগুলো আসবে না পরীক্ষা, সূচির জন্য বললাম আর কি। এই আইনের 268 থেকে 294 ধারা পর্যন্ত আপনার প্রকাশ্য নোংরামি বা গণ উপদ্রব সম্পর্কে আলোচনা করছে। 268-তে গণ উপদ্রবের সংজ্ঞা আর 290-তে গণ উপদ্রবের শাস্তি। এই আইনের 295 থেকে 298 পর্যন্ত ধর্ম এবং ধর্মীয় অবমাননা সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা করছে। 295-তে বলতেছে ধর্মের প্রতি আঘাত আনার জন্য ধর্মীয় প্রতিষ্ঠান অপবিত্র করার শাস্তি, নষ্ট করার শাস্তি। 95-এর কথা বলতেছে ইচ্ছাকৃতভাবে আপনি যদি এই কাজ করেন তার শাস্তি। 296-তে বলতেছে ধর্মীয় সমাবেশে গোলমাল করার শাস্তি। জেনে রাখা ভালো, ধর্মীয় সমাবেশ হতে গেলে 3 বা ততোধিক ব্যক্তির প্রয়োজন। এই আইনের 297 ধারায় বলতেছে আপনার এই ধর্মীয় প্রতিষ্ঠানে অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি। আর 298-তে বলতেছে ধর্মীয় অবমাননার জন্য কোন ধর্মের প্রতি বাজে ইঙ্গিত করা, বাজে শব্দ উচ্চারণ করা, তার শাস্তি, যা ডিজিটালের 28 ধারার সাথে মিল আছে। হিন্দুদের পূজা নিয়ে আমরা বাজে মন্তব্য করলাম, এই ধারায় শাস্তি। মুসলমানদের আযান নিয়ে হিন্দুরা কোনো বাজে শব্দ উচ্চারণ করলো, এই ধারায় শাস্তি। এই আইনের 299 থেকে 318 ধারা পর্যন্ত, একটু লাইন থাকবেন, ওয়েট। এই আইনের 299 থেকে 318 ধারা পর্যন্ত মানব জীবনের বিরুদ্ধে অপরাধগুলো আলোচনা করছে। মানব জীবন মনে রাখবেন, 299 থেকে 318। সেগুলো কি কি? 299-তে
আপনার বলা হচ্ছে যে আপনার অপরাধজনক নরহত্যা, অর্থাৎ মৃত্যুর ইচ্ছা নাই, হত্যার ইচ্ছা নাই, লোকটা মারা গেল, সেটা হচ্ছে অপরাধজনক নরহত্যা। আর 300 ধারায় বলা হচ্ছে অপরাধজনক নরহত্যা কখন আপনার খুন হবে, 4টি ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন হবে। এটা আমরা নোট দিয়েছি, নোটে আপনারা দেখবেন, যেখানে 1 নম্বরে বলতেছে অভিপ্রায় নিয়ে খুন করলে সেটা খুন, তারপর হচ্ছে আপনার জ্ঞান সহকারে খুন করলে খুন, এমন আঘাত যে আঘাতের জন্য মৃত্যু অনিবার্য সেটাও খুন, আর ডেঞ্জারাস অ্যাক্ট উইদাউট এনি কজেস, হ্যাঁ, সুতরাং মারাত্মক আক্রমণে সাজাকে মেরে ফেললে কোনো কারণ ছাড়াই সেটাও আপনার খুন হবে। 300 ধারার 2য় অনুচ্ছেদে বলতেছে 5টি ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা আপনার খুন হবে না, সেটা অপরাধজনক নরহত্যা হবে। 1 নম্বরে বলতেছে আকস্মিক উত্তেজিত হয়ে কাউকে মারি ফেললে সেটা খুন হবে না। তবে 1 নম্বরেরও আবার 3টা ব্যতিক্রম আছে, যে আকস্মিক উত্তেজিত হয়ে কাউকে মেরে ফেললে সেটা যে খুন হবে না, তবে আপনি যদি ইচ্ছাকৃতভাবে উত্তেজিত হয়ে কাউকে মারি ফেলান সেই ক্ষেত্রে আপনি কিন্তু বাঁচতে পারবেন না। আর একটা বলতেছে সরকারি কর্মচারী কাজের বিরুদ্ধে আপনি উত্তেজিত হয়েছেন, সেক্ষেত্রে পুলিশে মারি ফেলছেন, আপনি বাঁচতে পারবেন না, যে আপনি উত্তেজিত হয়ে পুলিশ মারছেন, এই কথা বলে রেহাই পাবেন না। আর 3 নম্বরে বলতেছে যে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে যে উত্তেজিত হয়ে গেছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু বাঁচতে পারবেন, অর্থাৎ যতটুকু ক্ষমতা আপনাকে আত্মরক্ষায় দিয়েছে তার বেশি প্রয়োগ করতে উত্তেজিত হয়েছেন সেই ক্ষেত্রেও আপনি বাঁচতে পারবেন না। 2 নম্বর ব্যতিক্রমে বলতেছে দেহ এবং সম্পত্তির রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে যে যতটুকু প্রয়োজন তার বেশি করে মারি ফেলাইছেন সেক্ষেত্রে এটা খুন হবে না, সেটা অপরাধজনক নরহত্যা হবে। ঠিক আছে কিনা? আপনি সম্পত্তির রক্ষার্থে একজনের থাপ্পড় মারছেন, মারার ইচ্ছা ছিল না, মরে গেছে, সেটা অপরাধজনক নরহত্যা হবে, সেটা খুন হবে না। আর 4 নম্বর ব্যতিক্রমে বলতেছে সরকারি কর্মচারী তার কাজ করতে যাইয়ে যদি কোনো খুন হয়ে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রেও সেটা অপরাধজনক নরহত্যা হবে, সেটা খুন হবে না। আর 5 নম্বর ব্যতিক্রমে বলতেছে যে 18 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় মৃত্যুবরণ করে সেটাও কিন্তু অপরাধজনক নরহত্যা হবে না, সেটা খুন নরহত্যা হবে, সেটা কিন্তু খুন হবে না। এই আইনের আপনার 301-এ বলতেছে যাকে মারার ইচ্ছা তাকে সে ব্যতীত অন্য কোনো ব্যক্তি মরে গেলে সেটা আপনি খুন করছেন বলে গণ্য হবে। 302-এ বলতেছে খুনের শাস্তি। 303-এ বলতেছে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি যদি খুন করে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। জেনে রাখা ভালো, এই ধারা হচ্ছে দণ্ডবিধি আইনের সর্বোচ্চ শাস্তির ধারা। এই আইনের 304 বলতেছে অপরাধজনক নরহত্যার শাস্তি। 4 কতে বলতেছে অবহেলায় মৃত্যু। 4 খতে বলতেছে গাড়ি ঘোড়া চালিয়ে কাউকে মারি ফেললে তার শাস্তি। আরো জেনে রাখা ভালো 338-এর কতে বলতেছে গাড়ি ঘোড়া চালিয়ে কোনো ব্যক্তি গুরুতর আঘাত করলে তার শাস্তি। আরো জেনে রাখা ভালো 279-তে বলতেছে গাড়ি ঘোড়া চালিয়ে কোনো ব্যক্তি সাধারণ জখম করলে তার শাস্তি। আরো জেনে রাখা ভালো সড়ক পরিবহনের 105 ধারায় আপনার গাড়ি ঘোড়া চালিয়ে কাউকে মেরে ফেললে তার শাস্তি। তাহলে এক গাড়ি ঘোড়ায় কত কথা দেখছেন নি? এই সবাই কি 15 দিন এই রেকর্ডটা শুনবেন? দণ্ডবিধিটা আমরা পুরো ক্লিয়ার করে দিই, যাতে আপনি শুনলে দণ্ডবিধিটা পুরো মাথার ভিতরে আপনার থাকে। এরপরে কালকে থেকে আমরা নতুন ক্লাস নতুন আঙ্গিকে শুরু করবো ইনশাল্লাহ। এরপরে কোন পর্যন্ত গেলাম? 308-এ বলতে 305-এ বলতেছে যে 18 বছরের কম বয়সে কোনো ব্যক্তিকে আত্মহত্যা সহায়তার শাস্তি। আর 306 বলতেছে সাবালক কোনো ব্যক্তিকে আত্মহত্যা সহায়তার শাস্তি। আর 307-এ বলতেছে যে অ্যাটেম্প টু মার্ডার, যদি কোনো ব্যক্তি খুনের উদ্যোগ করে তার শাস্তি। মরে নাই কিন্তু আপনি চেষ্টা করছেন মারার জন্য, বেঁচে গেছে, সেক্ষেত্রে আপনার শাস্তি হবে। এখানে 3টা শাস্তির কথা বলতেছে, একটা হচ্ছে উদ্যোগ গ্রহণ, একটা হচ্ছে গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছে, আর একটা হচ্ছে আপনি চেষ্টা করছেন। শাস্তি মুখস্থ করার দরকার নেই, জাস্ট মনে রাখবেন যে অ্যাটেম্প টু মার্ডার 307। 308-এ বলতেছে ওই যে আপনার ওই অপরাধজনক নরহত্যার চেষ্টার শাস্তি। আর 309 বলতেছে আপনার যদি কোনো ব্যক্তি আত্মহত্যার উদ্যোগ গ্রহণ করে তার শাস্তি। জেনে রাখা ভালো, শুধু মুখে মুখে বললাম যে মরে যাবো, জীবন রাখবো না, তোমাকে পাইনি, তাহলে 309 ধারায় শাস্তি দেওয়া যাবে না। মনে রাখবে, বিষ খাইছে কোন আল্লাহর রহমতে বাঁচিয়ে গেছে তারা এই শাস্তির আওতায় আনা যাবে। ফাঁসিতে ঝুলে গেছে কেউ ধরে ফেলাইছে তারা এই শাস্তি আনা। খালি মনে করেন আমি জীবন রাখবো না, পানিতে ঝাঁপ দেবো, দৌড় শুরু করছি, আমি কিন্তু এই ধারায় শাস্তি হবে না। আমি জীবন রাখবো না, রশি কিনে আনছি, হ্যাঁ, তাহলে এই ধারায় শাস্তি হবে না। শাস্তি কখন দিতে হবে? অর্থাৎ যদি আপনি বেঁচে যান কোনোভাবে সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে। ক্লিয়ার? এই আইনের 310-এ বলতেছে ঠগের শাস্তি, ঠগের সংজ্ঞা, আর 10-এ ঠগের শাস্তি। 312 থেকে 314 মিসক্যারেজ সম্পর্কে, অর্থাৎ গর্ভপাত সংশ্লিষ্ট অপরাধ। 312-তে যে ব্যক্তি গর্ভপাত করবে তার শাস্তি, নারী এবং ডাক্তার উভয়ের শাস্তি হতে পারে। 313-তে হচ্ছে অনুমোদিত ব্যতীত গর্ভপাত। 314-তে হচ্ছে গর্ভপাত করতে যেয়ে মৃত্যু ঘটানোর শাস্তি। এই আইনের 319 থেকে 377 ধারা পর্যন্ত মানব দেহের বিরুদ্ধে অপরাধগুলো আলোচনা করছে। একটু ভেবে মনে রাখ, মানব দেহের বিরুদ্ধে কি কি? আঘাত, গুরুতর আঘাত, অবৈধ বাধা, অবৈধ অবরোধ, অপরাধমূলক বল প্রয়োগ, তারপর হচ্ছে আপনার অপহরণ, তারপর হচ্ছে আপনার মনে করেন যে আপনার এই যে অবৈধ কাম লালসা, ধর্ষণ,
হ্যাঁ, তারপর এই বিষয়গুলো আলোচনা করছে। মানব দেহের বিরুদ্ধে যে অপরাধগুলো, এগুলো হচ্ছে মানব দেহের বিরুদ্ধে অপরাধ, মনে থাকবে। আর মানব জীবনের বিরুদ্ধে অপরাধ হচ্ছে 299 থেকে 318। আমি কি একটু থিমটি বোঝাতে পারতেছি ভাই? জাস্ট এভাবে একটু পড়ার চেষ্টা করবেন। 319-এ বলতেছে আঘাত, 320-এ হচ্ছে গুরুতর আঘাত। গুরুতর আঘাত হচ্ছে 8 প্রকার। 8 প্রকার বলতে গেলে সময় যাবে, জাস্ট মনে রাখবেন 320-এ 8 প্রকার গুরুতর আঘাতের কথা বলতেছে। 321-এ বলতেছে যে স্বেচ্ছাকৃতভাবে আঘাতের সংজ্ঞা। 322-এ স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের সংজ্ঞা। 323-এ বলতেছে স্বেচ্ছাকৃতভাবে যদি আপনি আঘাত করেন তার শাস্তি। 324-এ বলতেছে স্বেচ্ছাকৃতভাবে আপনি অস্ত্র বা অন্য কোনো মাধ্যমে যদি সাধারণ আঘাত করেন তার শাস্তি। কথা ক্লিয়ার? যেমন রড দিয়ে পিটে মাথা ফাটাই দিচ্ছেন, 324-এ কিন্তু আপনার অপরাধ। এখন যদি গুরুতর আঘাত করেন সেক্ষেত্রে 325-26-এ যাবে। আর 325 হচ্ছে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করলে তার শাস্তি, যেমন থাপ্পড় মারি একজনের দাঁত ফেলাই দিচ্ছেন। কথা ক্লিয়ার কিনা? এটা ঘটনা ঘটে না? এটা 325 অপরাধ। আর যদি আপনি রড দিয়ে পিটে দাঁত ফেলাই দেন, 326-এ আপনার অপরাধ। ক্লিয়ার? আর 326-এর 326-এ কিছু কথা বলছে এবং 324-এ কিছু কথা বলছে। এখানে বলতেছে রড হতে পারে, অস্ত্র হতে পারে, আগুন হতে পারে, পারদ হতে পারে, উত্তপ্ত কোনো বস্তু হতে পারে, টিন হতে পারে। হ্যাঁ, এই সকল সাজ যদি কাউকে গুরুতর জখম করে 326, আর এই সকল জিনিস দিয়ে যদি আপনি সাধারণ জখম করেন 324 অপরাধ। ক্লিয়ার? অস্ত্র দিয়ে গুলি করেননি, কিন্তু অস্ত্রের বেনেট দিয়ে একজনের চোখ নষ্ট করে দিয়েছেন, কি অপরাধ? 326 অপরাধ। ক্লিয়ার না? ক্লিয়ার কিনা? আবার অস্ত্রের বেনেট দিয়ে আপনি মনে করেন গুলি করে দুটো চোখ নষ্ট করে ফেলাইছেন, কয় ধরনের অপরাধ? 326-এর কতে অপরাধ। জেনে রাখা ভালো, একটা চোখ নষ্ট করলে, একটা কান নষ্ট করলে 326-এ অপরাধ। দুইটা চোখ নষ্ট করে ফেললি 326-এর কতে অপরাধ। ক্লিয়ার? কি দিয়ে নষ্ট করবে সেটা আসতে কোনো অ্যাসিড হতে পারে, ক্ষয়কারক পদার্থ হতে পারে, কোন মারাত্মক অস্ত্র হতে পারে। অর্থাৎ দুটি নষ্ট করে ফেললে 326-এর ক, একটা নষ্ট করে ফেললে 326। ক্লিয়ার? এই মেহেদি হাসান সিংহ, আজকে আপনার গান শুনবো আমরা ক্লাসে। ক্লিয়ার কিনা? ধন্যবাদ। এরপরে 330 এবং 331 একসাথে পড়বেন। 330টা হচ্ছে সরকারি কর্মচারী যদি পাবলিককে ডিম থেরাপি দেয়, সাধারণ আঘাত করে, সেক্ষেত্রে 330। সেখানে আপনার আদর্শ কর্মকর্তা হতে পারে, সরকারি কর্মচারী হতে পারে। আর এই সরকারি কর্মচারী যদি পাবলিককে মনে করেন যে বেদম মারলো, মারিয়ে মানে ঠ্যাং ভেঙে দিচ্ছে, এরকম ঘটনা ঘটনা থানাতে না হয় নাকি? না হয় না? তাহলে এই 300 কততে অপরাধ? এই 300 বলা হচ্ছে যে আপনার এই 331-এ আপনার সে অপরাধ করেছে বলে আপনার গণ্য হবে। এই আইনের 332-33 একসাথে পড়বেন। আগের দুটো ধারা সরকারি কর্মচারী, পরের দুটো ধারা হচ্ছে পাবলিক। অর্থাৎ 332-এ বলতেছে পাবলিক যদি সরকারি কর্মচারীদের সাধারণ আঘাত করে 332, আর এই পাবলিক যদি সরকারি কর্মচারীকে গুরুতর আঘাত করে, আসামি ধরতে গেছেন, আপনার 12 হাত পুলিশের হাত ভেঙে ফেলাইছে, 300 কততে অপরাধ? 333 অপরাধ। এই আইনের 339। আচ্ছা, এই 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 আইনের আপনার 339-এ বলতেছে অবৈধ বাধা। অর্থাৎ যেদিকে যেদিকে একজন ব্যক্তির যে আইনানুগ অধিকার আছে সেই দিকে যাইতে তার বাধা প্রদান করলে তাকে অবৈধ বাধা বলে। ঠিক আছে কিনা? তবে স্থল পথে এবং জলপথে আইনানুগ ভাবে ক্ষমতা প্রাপ্ত হয়ে সরল বিশ্বাসে বাধা প্রদান করলে সেটা অবৈধ বাধা হয় না। অবৈধ বাধার শাস্তি হচ্ছে 341। অবৈধ অবরোধ হচ্ছে যদি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সীমার বাইরে যাতে বাধা প্রদান করে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অবৈধ বাধা প্রদান করেছে বলে গণ্য হবে। জেনে রাখা ভালো, অবৈধ বাধা হচ্ছে আপনার একদিক থেকে হয়, কিন্তু অবৈধ অবরোধ চতুর্দিক থেকে হয়। অবৈধ অবরোধের শাস্তি 342-এ বলতেছে 1 থেকে 2 দিন পর্যন্ত কাউকে আটকায় রাখলে 342, 3 থেকে 9 দিন পর্যন্ত আটকায় রাখলে 343, আর 9 থেকে কিয়ামত পর্যন্ত কারো যদি আটকায় রাখে অন্যায় ভাবে সেই ক্ষেত্রে 344 অপরাধ। এই আইনের 349 বলতেছে বল প্রয়োগ। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দৈহিক শক্তি দ্বারা বা অন্য কোনো মাধ্যমে গতি রোধ করে, গতিশীল করে, গতি পরিবর্তন করে, সেক্ষেত্রে বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। দণ্ডবিধি আইনে বল প্রয়োগ কোনো অপরাধ না। ক্লিয়ার? দণ্ডবিধি আইনের 385 বলতেছে অপরাধমূলক বল প্রয়োগ। অর্থাৎ কোনো আগাম করার জন্য, কোনো অপরাধ করার জন্য আপনি যদি কোনো ব্যক্তিকে নিজে বা অন্য কোনো বস্তুর মাধ্যমে বা অন্য কোনো প্রাণীর মাধ্যমে গতিশীল করেন, গতি রোধ করেন, গতি পরিবর্তন করেন, তারপর হচ্ছে আপনার মুভমেন্ট করান, সেক্ষেত্রে আপনি অপরাধমূলক বল প্রয়োগ করেছেন গণ্য হবে। এটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন নতুন বউ পালকিতে যাচ্ছে, পালকিটা পড়ে যাচ্ছে, আপনি তার ধরি বইছেন, এটা কি অপরাধ? এটা কি করছেন? এটা আপনি বল প্রয়োগ করছেন। দণ্ডবিধিতে বল প্রয়োগ কোনো অপরাধ না। কিন্তু আপনি নতুন বউ পালকিতে যাচ্ছে, পালকি থেকে নতুন বউয়ের সোনা গহনা ছিনিয়ে নেওয়ার জন্য পালকি থামাই ফেলছেন, পালকি ধরে পায়ে ধরে নামাই ফেলছেন, এটা আপনি কি করছেন? অপরাধমূলক বল প্রয়োগ করছেন। ক্লিয়ার ভাই? আর 351 বলছে আক্রমণের সংজ্ঞা।
অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দেখে এমন অঙ্গভঙ্গি করে যা দেখে উক্ত ব্যক্তির মনে কোনো ভয়ের বাতির সৃষ্টি হয়, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে আক্রমণ করেছে বলে গণ্য হবে। জেনে রাখা ভালো, এই কি রাখা ভালো, জেনে রাখা ভালো, দণ্ডবিধি আইনে বল প্রয়োগ, অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণের সংজ্ঞা আলাদা আলাদা ভাবে দিলেও এইগুলোর শাস্তি আলাদা আলাদা ভাবে দণ্ডবিধি দেয় নাই, একসাথে দিয়েছে। অর্থাৎ বল প্রয়োগ, অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণের শাস্তি দণ্ডবিধির 352 থেকে 358 ধারা পর্যন্ত ব্যাখ্যামূলক আলোচনা করছে। জেনে রাখা ভালো, হ্যাঁ, উত্তেজনা ব্যতীত যদি অপরাধমূলক বল প্রয়োগ করেন তার শাস্তি 352। আর 353-তে বলতেছে যে সরকারি কর্মচারীর প্রতি আপনি যদি অন্যায় ভাবে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করেন তার শাস্তি 353। 354 হচ্ছে কোন নারীর শ্লীলতাহানি নষ্ট করার জন্য অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করলে তার শাস্তি। 355 হচ্ছে কোন ব্যক্তিকে বেইজ্জতি করার জন্য তাকে জুতার মালা গলায় দেওয়া, তাকে থুতু নিক্ষেপ করা, তাকে মনে করেন যে আজে বাজে কথা বলা, তাকে অপমান করা, অপদস্থ করা, তার শাস্তি হচ্ছে আপনার 355। এই কথা শুনতে কি অসুবিধা হচ্ছে? এখানে সাউন্ড কম বলতেছে। এই সিঙ্গার মাসুদ, সাউন্ড কম। আচ্ছা, একটু একটু কনভিন্স করেন। আমাদের এই মানে যে ক্লাসের মাঝে একটা ফোন আসছিল তো এই জন্য এরকম হয়েছে। একটু রেকর্ডিংটা শুনবেন, একটু শোনার চেষ্টা করেন, পর রেকর্ডিংটা শুনলেই হবে। রেকর্ডিং আমাদের ল্যাপটপে হচ্ছে ইনশাল্লাহ ভাই, হ্যাঁ, একটু ওয়েট। তো এই আইনের আপনার 356-তে বলতেছে পকেট মারের শাস্তি, অর্থাৎ কারো পকেট থেকে কোনো অস্থাবর সম্পত্তি নেওয়ার জন্য, কারো পকেট থেকে অস্থাবর সম্পত্তি নিয়ে আপনি আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করেন তার শাস্তি 356। এই আইনের 358-তে বলতেছে যে আপনি উত্তেজিত হয়ে যদি কারো প্রতি অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করেন তার শাস্তি 358। এই আইনের 359 বলতেছে মনুষ্যহরণ, 360 বলতেছে বাংলাদেশ থেকে মনুষ্যহরণ, 61-তে আইনের অভিভাবকের নিকট হতে মনুষ্যহরণ, 362-তে বলতেছে আপনার জোরপূর্বক অপহরণ, 363-তে বলতেছে অপহরণ এবং জোরপূর্বক অপহরণের শাস্তি, 369 ধারায় বলতেছে যে 10 বছরের কম বয়সী কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য আপনি যদি মনুষ্যহরণ বা অপহরণ করেন তার শাস্তি কিন্তু আপনাকে এখানে আলোচনা করতেছে। এই আইনের আপনার 375 ধারা ধর্ষণের সংজ্ঞা দিয়েছে। ধর্ষণ হতে গেলে 5টি পয়েন্ট থাকতে হবে, তবে এখানে 5টি পয়েন্ট আপনাদেরকে আমরা অলরেডি নোট করে দিছি, নোট অনুযায়ী পড়বেন। জেনে রাখা ভালো, স্বামী স্ত্রী যদি ধর্ষণ করে সেক্ষেত্রে মামলা হতে পারে। স্ত্রী বয়স যদি 13 বছরের কম হয় সেটা ধর্ষণ হবে, তবে স্বামীকে শাস্তির আওতায় আনতে গেলে 12 বছরের কম হতে হবে, এবং 12 বছরের কম যদি স্ত্রী বয়স হয় স্বামীর শাস্তি 2 বছরের কারাদণ্ড। আরো জেনে রাখা ভালো যে নারী শিশুর 9-এর-1-এ ধর্ষণের সংজ্ঞা প্রদান করছে। এই 377 ধারায় বলতেছে যে অপ্রকৃত কামলালসা, অর্থাৎ স্যাডমি বা সমকামিতার কথা এখানে বলতেছে। 378 থেকে 462 খতে সম্পত্তি রিলেটেড অপরাধের কথা বর্ণনা করা, সম্পত্তি রিলেটেড অপরাধ। 378-এ চুরির সংজ্ঞা, চুরির উপাদান 5টি। 379-তে খোলা স্থান থেকে চুরি। জেনে রাখা ভালো মানে মানে দোকান চুরি 379 হবে, এবং আপনার ওই যে মানে যারা ভুস্কা, যারা এই পথের মাঝে যারা ঘুমায়, মশারি টানায় যারা ঘুমায়, তাদের ওখান থেকে কিছু চুরি হলে সেটাও 379 হবে। 380 বাসগৃহ থেকে চুরি, 381-তে চাকর কর্তৃক মনিবের সম্পত্তি চুরি। এখানে একটু জেনে রাখা ভালো, চাকর যখন মনিবের সম্পত্তির দায়িত্বপ্রাপ্ত থাকবে না, জাস্ট এমনি সে তার কিরানি, সেক্ষেত্রে 381। বাট চাকর যখন সম্পত্তির ভারপ্রাপ্ত হবে তখন যদি সে চুরি করে সেক্ষেত্রে 408-এ সে কিন্তু অভিযুক্ত হবে। আরো জেনে রাখা ভালো 381 এবং 408 আলাদা আলাদা ভাবে এখানে চার্জ গঠন করা যায়। 382 হচ্ছে চুরি করার উদ্দেশ্যে আপনি যদি মৃত্যু বা আঘাতের উদ্দেশ্য প্রস্তুতি নিয়ে যদি চুরি করতে যান সেই ক্ষেত্রে তার শাস্তি। 383-তে বলতেছে বলপূর্বক গ্রহণ, অর্থাৎ বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির স্থাবর বা অস্থাবর সম্পত্তি ভয় ভীতি প্রদান করে হুমকি দামকি দিয়ে অর্পণে বাধ্য করে তখন উক্ত ব্যক্তি বলপূর্বক গ্রহণ করেছে বলে আপনার গণ্য হবে। 384-তে বলপূর্বক গ্রহণের শাস্তি। 390-তে দস্যুতা, 1 থেকে 4 জন ব্যক্তি অস্থাবর সম্পত্তি অর্পণে কোনো ব্যক্তিকে বাধ্য করলে তাৎক্ষণিকভাবে ইনস্ট্যান্ট ভাবে তখন সেটা দস্যুতা। 391-তে আপনার ডাকাতি, 5 বা ততোধিক ব্যক্তি দস্যুতা অনুষ্ঠান করলে বা তার চেষ্টা করলে সেটা ডাকাতি। 392-তে দস্যুতার শাস্তি, 93-তে দস্যুতার চেষ্টা বা উদ্যোগের শাস্তি, 94-তে দস্যুতা কালে স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করার শাস্তি, 95-তে ডাকাতির শাস্তি, 96-তে খুনসহ ডাকাতির শাস্তি, 397-তে দস্যুতা বা ডাকাতির মানে এই যে মানে মৃত্যু বা আঘাতের উদ্দেশ্য যদি করেন তার শাস্তি। আর 300 আপনার ওই 98-তে বলতেছে যে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতা বা ডাকাতি অনুষ্ঠান করার শাস্তি। আরো জেনে রাখা ভালো এই ধারার সাথে 144 ওই যে
মারাত্মকভাবে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার শাস্তি, আর 148 মারাত্মকভাবে সজ্জিত হয়ে দাঙ্গায় অংশগ্রহণ করার শাস্তি। এর সাথে মনে রাখবেন মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে দস্যুতা বা ওই বেআইনি সমাবেশের শাস্তি, এটা আপনারা একটু মনে রাখবেন। এই আইনের আপনাকে আরো মনে রাখতে হবে 399 হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার ডাকাতির চেষ্টা বা উদ্যোগ গ্রহণ করার শাস্তি। আর 400 দ্বারা হচ্ছে ডাকাতদের দলভুক্ত হওয়া, 400 আপনার 2 হচ্ছে চোরদের দলভুক্ত হওয়া, 401 আর 402 হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার শাস্তি। এই আইনের 403 বলতেছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে তখন তাকে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছে বলে গণ্য হবে। জেনে রাখা ভালো, অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের ইংরেজি হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। মনে থাকবে, এখানে জেনে রাখা ভালো, সাময়িক সময়ের জন্য যদি আপনি এই উক্ত সম্পত্তি আত্মসাৎ করেন সেটাও আপনার এই ধারায় অপরাধী। রাস্তায় এই আহসান ভাবির একটা গরু আমি পাইছি, এই গরুর আমি দুধ 5 দিন খাই, পরে গরুটা আমি ফেরত দিছি, আগে দুধ খাই নেই পরে ফেরত দিবানি, তাহলে এটাও কিন্তু অসাধুভাবে আত্মসাৎ করেছেন বলে আপনার গণ্য হবে। ঠিক আছে কিনা? এখানে আরো জেনে রাখা ভালো, যে সম্পত্তির কোনো মালিক নাই সেই সম্পত্তির ক্ষেত্রে কিন্তু এই ধারা প্রযোজ্য হবে না, মালিক থাকতে হবে। আর 404 বলতেছে মৃত ব্যক্তির অসাধু সম্পত্তি আত্মসাৎ। এখানে আরো জেনে রাখা ভালো, 403 এর শাস্তি 2 বছর, 402 এর 4 শাস্তি 3 বছর, আর তবে চাকর কর্তৃক যদি মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করে তার শাস্তি 7 বছর। এই আইনের 405 বলতেছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ। সম্পত্তির দায়িত্ব প্রাপ্ত হয়ে সেটা স্থাবর বা অস্থাবর যে কোনো সম্পত্তি হতে পারে, সেই সম্পত্তি যদি আপনি অসাধুভাবে আত্মসাৎ করেন বা নষ্ট করেন বা ভোগ দখল করেন বা অপর কোনো ব্যক্তিকে এটা করার অনুমতি দেন, সেক্ষেত্রে আপনি এই ধারায় অপরাধ করেছেন বলে আপনার গণ্য হবে। এই আইনের 406 তার শাস্তি, 7 বাহক কর্তৃক অপরাধজনক বিশ্বাসভঙ্গ, 8 চাকর কর্তৃক অপরাধজনক বিশ্বাসভঙ্গ, 9 হচ্ছে সরকারি কর্মচারী কর্তৃক অপরাধজনক বিশ্বাসভঙ্গ। 410 বলতেছে যে চোরাই মাল কাকে বলে। 5 প্রকারের মালামালকে চোরাই মাল বলে। চুরির মালামাল, বলপূর্বক গ্রহণের মালামাল, দস্যুতার মালামাল, অসাধুভাবে আত্মসাতের মালামাল, অপরাধজনক বিশ্বাসভঙ্গের মালামাল। এই মালামালটা আপনার চোরাই মাল হিসেবে আপনার গণ্য হবে। ডাকাতির মালামাল এবং প্রতারণার মালামাল চোরাই মাল হবে না। 411 চোরাই মালের শাস্তি, গ্রহণের শাস্তি, 12 ডাকাতির মাল গ্রহণে অসাধুভাবে গ্রহণ করার শাস্তি, 13 চোরাই মাল অভ্যাসগতভাবে বেচাকেরণ করার শাস্তি, 14 বলতেছে চোরাই মাল নিজের দখলে রাখার শাস্তি, 15 বলছে প্রতারণার সংজ্ঞা, 16 বলতেছে যে আপনার অপরের রূপ ধারণ করে প্রতারণা, 17 বলতেছে আপনার প্রতারণার শাস্তি, আর 19 বলতেছে অপরের রূপ ধারণ করে প্রতারণার শাস্তি, আর 420 বলতেছে যে প্রতারণার মাধ্যমে অপর কোনো ব্যক্তিকে সম্পত্তি প্রদানে প্ররোচিত করলে 420 শাস্তি। আমাদের বাংলাদেশে 406 এবং 420 অনেক মামলা আছে, অর্থাৎ কোর্টে দেখবেন হাজারো মামলা এই অপরাধজনক বিষয়, অর্থাৎ তোমার বাইরে বিদেশ পাঠাই দিবানি, 5 লাখ টাকা দাও পরে আর বিদেশ পাঠায় না, এই 406 এবং 420 মামলা। অর্থাৎ প্রথম বিশ্বাস করে টাকাটা দেয়, পরবর্তীতে ছলচাতুরি শুরু করে। ক্লিয়ার? অনেকে ভাবেন না যে আমরা এইভাবে অনেক ক্লাসে পড়াই, আমরা জাস্ট আজকে সূচি পড়াচ্ছি, অর্থাৎ এটা রেকর্ড করে দেবো, খালি 15 দিন এটা শুনবেন, শুনলে দেখবেন এই দণ্ডবিধির পুরো ক্লাসটাই আপনার ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? দণ্ডবিধি যারা পাননি আমরা আবারও প্রথম থেকে এটা পড়াবো, কার্যবিধি শেষ হলে সাথে সাক্ষ্য আইন থাকবে, এটা পরে। আর এই আইনের আপনার কোন মতো গেলাম, 425 হলো অনিষ্ট, 26 তার শাস্তি। ক্লিয়ার? এই আইনের 441 বলতেছে অনধিকার প্রবেশ, অপরাধমূলক অনধিকার প্রবেশ, 47। আর 442 বলতেছে অনধিকার গৃহ প্রবেশ, 43 সংগোপনে অনধিকার গৃহ প্রবেশ, আর 44 রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহ প্রবেশ। আর 445 বলতেছে 6 ভাবে যদি আপনি অপরের গৃহে প্রবেশ করেন সেই ক্ষেত্রে আপনি অপথে গৃহে প্রবেশন করেছেন গণ্য হবে। হ্যাঁ, নায়িকার শাড়ি বাইয়ে উঠা, তালা ভাঙ্গিয়ে, ভয়ভীতি দেখাইয়ে, তালা খুলিয়ে, এভাবে আমি পয়েন্ট আকার লিখছি, এগুলো আমরা শিখেছি আগে, এগুলো এখন বলতে গেলে সময় যাবে। আর 448 কত 46 বলতেছে এই রাত্রিবেলায় যদি আপনি সংগোপনে অপথে প্রবেশ করেন তার শাস্তি 446 আপনাকে বলতেছে, অর্থাৎ সূর্য অস্ত থেকে সূর্য উদয়ের মাঝখানে যদি এই কাম করেন। আর এই আইনের 463 বলতেছে জালিয়াতির সংজ্ঞা। ক্লিয়ার? 465 জালিয়াতির শাস্তি। 464 বলতেছে মিথ্যা দলিল প্রস্তুতের ক্ষেত্র হচ্ছে 3টা। একটা হচ্ছে এমন দলিল প্রস্তুত করা যে দলিল যে স্বাক্ষর করছে সম্পাদন করছে আসলে সেই ব্যক্তি সে না, সেটা জাল দলিল। 2 নম্বরে বলতেছে সে এমন দলিলের স্বাক্ষর করা যে দলিল যে স্বাক্ষর সেই ব্যক্তি ঠিক আছে কিন্তু দলিলের মাঝখানে ঘষামাজা করা হয়েছে, সেটাও জাল দলিল। 3 নম্বরে বলতেছে এমন দলিল জাল দলিল হবে যে দলিল যে স্বাক্ষর করছে স্বাক্ষর করার সময় সে পাগল ছিল, অসুস্থ ছিল, অপ্রকৃতস্থ ছিল বা স্বাভাবিক তার জ্ঞান ছিল না, সেটাও সে জাল দলিল হিসেবে সে গণ্য হবে। বাংলা সিনেমায় দেখেন না যে মদ খাইয়ে মাতাল বানাইয়ে
যে সম্পত্তিতে এখনই স্বাক্ষর কর, নালে কিন্তু মানে পরবর্তীতে বলে যে সম্পত্তির মালিক তো আমি। দেখছেন না ভিলেনরা করে বিশেষাধিকার। হ্যাঁ, এই জাল দলিল, এটাও জাল দলিল, ঠিক আছে কিনা। আর এই আইনের আপনার 466-তে বলতেছে সরকারি কোন রেজিস্টার, কবরস্থানের রেজিস্টার, আদালতের কোন রেজিস্টার, বিচারালয়ের কোন রেজিস্টার আপনি যদি নকল করেন, জাল করেন, তাহলে এই রেজিস্টার, যেমন জিডির কপি জাল করলে, এফআইআর এর কপি জাল করলে, হ্যাঁ, তারপরে খতিয়ান রেজিস্টার জাল করলে, হ্যাঁ, মনে করেন মামলার কোন কপি জাল করলে, এই ধারায় আপনি অপরাধ করেছেন বলে গণ্য হবে। ক্লিয়ার। আর 468-তে বলতেছে প্রতারণার উদ্দেশ্যে আপনি যদি জালিয়াতি করেন, এই ধারায় অপরাধ। ওই যে এই যে কি তাবিজ বাবা মাথার উপরে ঝুলে রাখছে, মিথ্যা মনে সার্টিফিকেট ঝুলে রাখছে যে আমি অমুক দায়িত্ব পুরস্কার পাইছি, দেখেন আমার কাছ থেকে পাথর কেনেন, আমি তো এই যে মানে ভালো ব্যক্তি নাকি, আমার বিভিন্ন পুরস্কার আছে, দেখেন সার্টিফিকেট দেখেন। এই যে প্রতারণার উদ্দেশ্যে আপনি একটা ডকুমেন্ট তৈরি করছেন, মিথ্যা ডকুমেন্ট, সেই ক্ষেত্রে আপনি এই 468-তে আপনি অপরাধ করেছেন বলে গণ্য হবে। 494-তে বাইগামী, অর্থাৎ স্বামী স্ত্রী বাইসে থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে পারবে না, করলে আপনি এটা মহাপাপ। হ্যাঁ, তবে স্বামী স্ত্রী যদি 7 বছর অনুপস্থিত থাকে এবং আদালত কর্তৃক যদি বিয়ে বাতিল হয়, তালাক দেওয়ার পরে আপনি বিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে নির্দিষ্ট টাইম আছে, টাইমের পরে, টাইমটা কত, 7 বছরের মধ্যে স্বামী স্ত্রী স্বামীর কোনো খোঁজ না থাকলে আপনি বিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই আইনের 497 ধারায় বলতেছে ব্যভিচার, কিন্তু ব্যভিচার জানেন, এটা বলে লাভ নাই, সবাই জানেন এটা। আর এই আইনের আপনার কত, হ্যাঁ, 503 বলতেছে মানহানি, অর্থাৎ শব্দ দ্বারা, কল্পিত কোন জিনিসের দ্বারা, আকৃতি দ্বারা, উচ্চারণ দ্বারা অপর কোন ব্যক্তি সুনাম নষ্ট করলে সেটা মানহানি করেছে বলে গণ্য হবে। মানহানির শাস্তি 502, 10টি ক্ষেত্রে মানহানি হিসেবে গণ্য হয় না। এটা আমরা নোট করে দিবানি, সমস্যা নাই, অলরেডি আমরা প্রসেস চলতেছে, আমরা 2-1 ভিতরে এটা পেয়ে যাবেন। এই আইনের আপনার 503 বলতেছে অপরাধমূলক ভীতি প্রদর্শন। আর 500 কত, হ্যাঁ, 506 বলতেছে অপরাধমূলক ভীতি প্রদর্শনের আপনার শাস্তি। অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি 506 আছে দুইটি, অর্থাৎ সাধারণ অপরাধমূলক ভীতি প্রদর্শন করলে একটা শাস্তি, আর কোন নারীর সতীত্বহানি নষ্ট করা বা গুরুতর জখম করে যদি ভীতি প্রদর্শন করা হয়, তার শাস্তি দ্বিতীয় অংশ একটু বেশি আর কি, ঠিক আছে। 507 বলতেছে আপনার ওই ইসের কি বলে ওটা, 507 কি যেন বলছে, ভুলে গেছি, কি কি বললো 507 বলতেছে, দেখছেন এটা আবার রেকর্ড আছে, স্যার ভুলে গেছে, মন নাই, তাহলে কেমন হলো বিষয়টা। 507 বলতেছে হচ্ছে আপনার যে বেনামে চিঠির সাহায্যে কাউকে যদি আপনার ভয়ভীতি দেখায়, তার শাস্তি। আর 508 বলতেছে যদি দৈব আক্রোশের শিকার হবে, এই ভয় যদি কেউ দেখায় যে 5 লাখ টাকা না দিলে তোর ছেলে মারা যাবে, তোর ছেলের জেনে ধরবে, জেন বাবা বাচ্চা, জেনের বাচ্চা, তার শাস্তি। আর 509 বলতেছে যে আপনার কোন নারীর যদি আপনি অমর্যাদার উদ্দেশ্যে ইপটিজিং করেন, হ্যাঁ, নারীর মানে অনধিকার প্রবেশ করেন, হ্যাঁ, শীষ দেন, বাজে ইঙ্গিত করেন, ইশারা দেন, চোখ মারেন, তার শাস্তি 509 মনে রাখবেন, জেনে রাখা ভালো। 509 হচ্ছে দূর থেকে নারীর প্রতি অমর্যাদা, 1 বছরের শাস্তি। আর 354 নারীর হাত পা ধরা বা জামা কাপড় ধরা বা কাছে আসা, সেই ক্ষেত্রে 354 2 বছরের শাস্তি, এটা টেকনিক মনে রাখবেন। 510 বলতেছে যে মদ খায় প্রকাশ্যে মাতলামি করলে 24 ঘন্টার বিনাশ্রম কারাদণ্ড বা 10 টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান। এই শাস্তিটা মনে, শাস্তিটা খুবই ইম্পর্টেন্ট, জেনে রাখা ভালো। মদ খায় মাতলামি করলে এই দণ্ডবিধিতে শাস্তি হয় না, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে 36-এর 5-এ শাস্তি হয়, মনে থাকবে, 36-এর 5-এ শাস্তি হয়। এই আইনের 511 ধারায় বলতেছে কোন অপরাধের উদ্যোগ গ্রহণ করার শাস্তি। বলা আছে দণ্ডবিধি আইনে কোন অপরাধের উদ্যোগ গ্রহণ করলে সেই উদ্যোগের জন্য যদি আলাদা কোনো শাস্তি না থাকে, সেই ক্ষেত্রে 511-তে বলতেছে অপরাধটি সংগঠিত হলে যে শাস্তি হতো, সেই অপরাধের অর্ধেক শাস্তি তার হবে। ক্লিয়ার। যেমন চুরির উদ্যোগ গ্রহণ করছে, চুরি করতে পারেনি, পালাইছে, তার মানে সে বাঁচতে যাবে বা বাঁচবে না। অর্থাৎ চুরির মূল যে শাস্তি 379-তে 3 বছরের কারাদণ্ড, যে বেটা উদ্যোগ গ্রহণ করবে অর্থাৎ তার শাস্তি হচ্ছে 1.5 বছর। এই হলো দণ্ডবিধির 1 থেকে 511 ধারা। আমি মনে করি আমার প্রিয় বন্ধুরা, কলিজার টুকরা বন্ধুরা, কমসে কম 15 দিন এই রেকর্ডটা শুনবেন, আমি অডিও করে দেবো, আশা করি দণ্ডবিধির সূচিগুলো মুখস্থ হয়ে যাবে। আর আগামীকাল থেকে আমাদের কার্যবিধির নতুন ক্লাস, নতুন আঙ্গিকে ব্যাখ্যামূলক, প্রত্যেকটা ধারা থেকে কি ধরনের এমসিকিউ হবে, কি ধরনের বড় প্রশ্ন হবে, সব ব্যাখ্যামূলক পড়াবো। এরপরে আপনারা পেয়ারবির বাকি অংশটুকু শেষ করব, শেষ করার পরে আমরা কার্যবিধির সাথে সাক্ষ্য আইন পড়বো, ঠিক আছে। পেয়ারবি হয়তো আর 15-20টা 50টা পেয়ারবি পড়াই, তারপরে হচ্ছে আমরা ওইগুলো, আর যে নোটগুলো দেওয়া হয়নি, নোটগুলো আমি ওসির এই 2-4 দিনের ভিতরে সবগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে ভাই। আজকের ক্লাস এখানেই শেষ, সবার জন্য শুভরাত্রি। রেকর্ড আমি অফ করে দিলাম।